Okay, hello guys. সবাই ঠিক আছো? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? Fine, thank you very much. Okay, let's begin. Screen share দেই আমি। Screen share. Okay. Sorry, আমি স্ক্রিন এটা বানাইনি। দাঁড়াও একটু 1 সেকেন্ড। Share screen, presentation.
ঠিক আছে। আমরা thermodynamics of solution দেখতেছিলাম। সো ফার আমরা সলিউশনের মধ্যে পার্শিয়াল মোলার প্রপার্টি বলেছিলাম, কিভাবে সলিউশনের কম্পোজিশন বের করতে হয়। দেন আমরা সলিউশনের মধ্যে আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন, ডাইলিউট সলিউশন এই পর্যন্ত আমরা আলাপ করেছিলাম। তো আমরা জাস্ট যদি তোমরা আমার দেখতে পাচ্ছ তো? জি স্যার, হোয়াইটবোর্ড দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, এক্সেলেন্ট। ওকে, সো আমরা আইডিয়াল সলিউশনের বেলায় আমরা বলেছিলাম যে pk is equal to p naught k multiplied by xk এরকম একটা ছিল। এবং নট আইডিয়াল বেলায় আমরা বলেছিলাম সের মধ্যে বলেছিলাম আমরা phi k is equal to phi naught k into ak, এই ধরনের একটা জিনিসপত্র এসেছিল। তারপরে আমরা এটাকে গ্রাফিক্যালি যখন আমরা রিপ্রেজেন্ট করেছিলাম, একটু বাঁকা হয়ে যাচ্ছে, আঁকাটা শিখতে হবে। সো আমরা যখন রাউলস ল ডিনোট করেছিলাম তখন এটা ছিল রাউলস ল, অর্থাৎ pk is equal to p naught k into xk, আমাদের xk। তো এরপরে বলেছিলাম যে যদি ডেভিয়েট করে, এটা রিয়েল সলিউশনের বেলায় এটা পজিটিভলি ডিভিয়েট করতে পারে, সেটা তখন গ্রাফটা দেখতে এরকম এই ধরনের হয়, দিস ইজ পজিটিভ ডেভিয়েশন। এবং নেগেটিভ ডেভিয়েশন যদি হয় তাহলে গ্রাফটা এই ধরনের হয়। ঠিক আছে। দেন আমরা যখন ডাইলিউট সলিউশনের কথা আলাপ করছিলাম, আমরা বলেছিলাম যে ডাইলিউট সলিউশনে পার্সেন্ট সলিউট অনেক কম থাকে। পার্সেন্ট সলিউট কম থাকার কারণে আমরা যে স্ট্যান্ডার্ড স্টেট রাউলস ল এর বেলায় বলেছিলাম যে ak is equal to 1 when xk is equal to 1 বা পিওর সাবস্টেন্স, সেটা আমরা কনসিডার না করে আমরা অন্য স্ট্যান্ডার্ড ইউজ করি। এবং তখন আমরা হেনরিজ ল ডিভাইস করেছিলাম, এবং হেনরিজ ল দ্বারা বলেছিলাম if this is the Raoult's law এবং কোন একটা ডেভিয়েশন যদি এই ধরনের হয়, যদি পজিটিভ ডেভিয়েশন হয়, তো এই গ্রাফের উপরে যে স্লোপ যেটা হবে, এই গ্রাফের উপর যে স্লোপ যেটা হবে, এই স্লোপটাই হলো হেনরিজ ল। এবং এটাই বলায় ফর্মুলাটা হলো pk is proportional to xk, ঠিক আছে। এবং প্রপোর্শনাল কনস্ট্যান্ট রাউলস ল বেলা যেটা ছিল এখানে সেটা না। ওকে, এই ধরনের ছিল। এবং ফাইনালি আমরা হেনরিজ লর জন্য আলাদা একটা স্ট্যান্ডার্ড স্টেট ধরেছিলাম। আমরা একবার বলেছিলাম যে যখন xk is equal to 0.01, তার মানে 1% সলিউশন, ঠিক আছে। অথবা আরেকটা বলেছিলাম ওয়েট পার্সেন্ট যখন 0.01, দুইটা যে কোনো একটা আমরা কনসিডার করেছিলাম। এবং সেই সমস্ত ক্ষেত্রে আমরা হেনরিজ লর ফর্মুলা বলেছিলাম h দিয়ে, নট a দিয়ে, hk is equal to fk into either xk যদি আমরা মোল ফ্র্যাকশনের রেসপেক্টে বলি, অথবা hk is equal to fk into ওয়েট পার্সেন্ট কে। এটা ছিল যদি আমরা ওয়েট পার্সেন্ট কে স্ট্যান্ডার্ড স্টেট ধরি। তো এই ছিল আমাদের সোফার আমরা আলাপ করেছি যেটা বাইনারি সলিউশন ধরে। এখন আমরা যেটা আলাপ করব সেটা হলো মাল্টি কম্পোনেন্ট সিস্টেম। ওকে, মাল্টি কম্পোনেন্ট সিস্টেম বলতে মিন করছি যে আমাদের সলিউটের পরিমাণ একাধিক থাকতে পারে। সো আমরা সোফার ইন এ বাইনারি সিস্টেম যখন আলাপ করেছিলাম, তখন সলভেন্ট যেটা ছিল
সলভেন্টটা যদি বি হয় এ হয়, তার মধ্যে আমরা বি দিয়েছি, সুতরাং এখানে ইন্টারাকশন যা হতো সেটা হলো এ এ হতো, এ বি হতো এবং বি বি হতো। সো এই তিন ধরনের আমরা ইন্টারাকশন পেতাম, ঠিক আছে। কিন্তু যখন আমরা টার্নারি সিস্টেম আসবে বা মাল্টি কম্পোনেন্ট সিস্টেম যখন আসবে, তখন যেটা হয় যে আমাদের বিটুইন দ্য সলিড ইন্টারাকশনও আমাদের কনসিডার করতে হবে। তার মানে আমরা মনে করি ফর এক্সাম্পল আয়রনের মধ্যে কার্বন, এটা বাইনারি, আমরা একটা সিলিকন দিলাম, টার্নারি সিস্টেম করলাম, তখন আমাদের ইন্টারাকশন যেটা হচ্ছে, আয়রন হলো সলভেন্ট, তো আয়রনের সাথে আমরা কার্বনের ইন্টারাকশন, আয়রনের সাথে সিলিকন ইন্টারাকশন সেটা কনসিডার তো করি, কিন্তু এট দ্য সেম টাইম এই কার্বন সিলিকন এদের মধ্যে ইন্টারাকশন সেটাও আমাদের কনসিডার করতে হবে, ঠিক আছে। এবং যদি আমরা কনসিডার কেন করতে হবে, বিকজ আমরা একটা এক্সাম্পল দিয়ে যদি এটা দেখার চেষ্টা করি, মনে করো এই পার্সেন্ট অ্যালয় ইন আয়রন, ঠিক আছে। আয়রনের মধ্যে যদি কোনো অ্যালয়িং এলিমেন্ট দেই, আমরা আয়রনের মধ্যে হাইড্রোজেনের ওয়েট পার্সেন্ট কতটুকু আছে, সলিউবল আছে, ওয়েট পার্সেন্ট হাইড্রোজেন ইন আয়রন সেটা বের করতে যাচ্ছি। নর্মালি বাইনারি যদি হয় তাহলে এটা অ্যারাউন্ড 0.04 এর কাছাকাছি একটা ভ্যালু হয়, 0.04। এটা হচ্ছে একটু পরে একটা ভ্যালু পাওয়া যায়, এটা 0.04 যদি হয়। কিন্তু মনে করো এর মধ্যে যদি আমি ভ্যানাডিয়াম দেই লেটসে, তাহলে পরে কার্বন পার্সেন্ট, হাইড্রোজেনের পার্সেন্ট বেড়ে যায়, হাইড্রোজেনের পার্সেন্ট এরকম হয়ে যায়। যত ভ্যানাডিয়াম তুমি দিবা পার্সেন্ট অ্যালয়, ভ্যানাডিয়াম যত বাড়াবা, আয়রনের মধ্যে হাইড্রোজেনের সলিবিলিটি বাড়তে থাকে। অন দ্য আদার হ্যান্ড, সিমিলারলি যদি আমরা নাইবিয়াম দেই, নাইবিয়াম দিলে এরকম বাড়ে। আমি স্ট্রেট লাইন দিচ্ছি, অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন না, এটা একটু ভ্যারি করে। ক্রোমিয়াম দিলে পরে ভ্যারি করছে, ঠিক আছে। ম্যাঙ্গানিজ দিলেও এটা বেড়ে যায়। অন দ্য আদার হ্যান্ড, কার্বন দিলে অনেক কমে যায়, সিলিকন দিলেও কমে যায়। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যখন আমরা মাল্টি কম্পোনেন্ট সলিউশনের কথা চিন্তা করি, তখন শুধুমাত্র সলভেন্টের সাথে সলিউটের ইন্টারাকশন না চিন্তা করে, শুধুমাত্র ওইটার কথা না ভেবে, বিটুইন দ্য সলিড ইন্টারাকশন যা হয় সেটাও চিন্তা করতে হবে, না হলে পরে পুরো পিকচারটা পাওয়া যাবে না, ঠিক আছে। আমরা এখানে এই একটা এক্সাম্পল নিয়ে আবার এটা আলাপ করি। লেটস সে ওই আয়রন কার্বন সিস্টেমের কথা আবার যদি ধরি, যদি বাইনারি কথা চিন্তা করি, আয়রন কার্বন, সো আয়রন কার্বন সিস্টেমের মধ্যে যেহেতু আমরা বলেছিলাম কার্বন অনেক কম থাকে, সো হেনরিজ ল যদি অ্যাপ্লাই করি, what is the activity of activity of carbon? Hc is equal to Fc into যে কোনো একটা ওয়েট পার্সেন্ট ধরতে পারি, লেটস সে ওয়েট পার্সেন্ট c। তো সাধারণত আমরা এইভাবে কনসিডার করি, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে টার্নারি করি, লেটস সে আমরা এটার মধ্যে সিলিকন দিলাম, অ্যাড করলাম, সো আয়রন কার্বন সিলিকন সিস্টেম করলাম। এখন এই অবস্থায় কার্বনের অ্যাক্টিভিটি কত হবে? এগেইন Hc is equal to Fc, যেটা হওয়ার কথা ছিল ওয়েট পার্সেন্ট c, ঠিক আছে। এখন এই Fc টা নাও ইজ ডিফারেন্ট, বিকজ এখন আমাদেরকে শুধুমাত্র সিলিকনের সাথে কার্বনের যে কি বলে ইন্টারাকশন, সেটাও আমাদের এখন কনসিডার করতে হবে। এবং এই Fc ভ্যালুটা মডিফাই হয়ে যায়, Fc ভ্যালুটা ক্যান বি রিটেন অ্যাজ Fc on C, প্রোনাউন্সিয়েশন কি হচ্ছে, Fc on C মাল্টিপ্লাইড বাই F silicon on C, ঠিক আছে। সো অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট, এটা হলো অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট, একটু মেনশন করে দেই। Fc হলো অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ কার্বন, ঠিক আছে। সো এখন এই ভ্যালুগুলোকে, এটা আলাদা নাম আছে, এটার নাম হলো ইন্টারাকশন কোএফিশিয়েন্ট। ইন্টারাকশন কোএফিশিয়েন্ট, এবং এটা ইন্ডিকেট করে ইফেক্ট অফ সিলিকন অন
on activity coefficient of carbon. অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট কার্বনের উপরে সিলিকনের ইফেক্ট কত, তার মানে আমরা এখন সিলিকনের ইফেক্ট অন কার্বন সেটাও আমরা কনসিডার করলাম। ঠিক আছে, সো খেয়াল করো এইচ হলো অ্যাক্টিভিটি, এফসি হলো অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, আর এফ সিলিকন অন সি, বা এটাকে জেনারেলি যদি এফ কে অন সি বলি, কে যে কোনো কিছু হতে পারে, সিলিকন হতে পারে, ম্যাঙ্গানিজ হতে পারে, সালফার, যা আমরা দেই তার উপরে এটা হতে পারে। ঠিক আছে, তো এখন এই যে ভ্যালু যেটা আমরা বললাম ইন্টারঅ্যাকশন কোএফিসিয়েন্ট, এটাকেও আবার লেখার জন্য একটা উপায় আছে, সেটা হলো আমরা একটু কলমটা চেঞ্জ করি। ওকে, কলম চেঞ্জ করে কোনটা নেব, লেটস সে সো log f c silicon is equal to p silicon carbon into weight percent silicon. So এটা একটা ফর্মুলা। তো এই যে ভ্যালুটা আছে এটাকে বলে ইন্টারঅ্যাকশন প্যারামিটার। Again, interaction parameter showing the effect of silicon on interaction coefficient of carbon. ঠিক আছে, আমরা একটু আবার প্রথম দিকে আসি। তাহলে আমরা ইনিশিয়ালি যেটা বলতেছিলাম, যখন আমরা বাইনারি সিস্টেমের কথা চিন্তা করছিলাম, ডাইলিউট বাইনারি সিস্টেম, সেই সমস্ত ক্ষেত্রে আমরা যে সলিউট যেটা ছিল সেই সলিউটের অ্যাক্টিভিটি মেজার করতে গেলে পরে আমরা হেনরিজ ল ফলো করি, সেটা হলো HC = FC × weight percent HC, যদি আমরা ওয়েট পার্সেন্টকে স্ট্যান্ডার্ড স্টেট কনসিডার করি। এখন যদি টার্নারি সিস্টেম আমরা চিন্তা করি বা মাল্টিকম্পোনেন্ট সিস্টেম যখন আমি ইন্ট্রোডিউস করি, এখানে আমরা যেটা করলাম আয়রন কার্বন সিস্টেমের মধ্যে সিলিকনটা ইন্ট্রোডিউস করলাম, তখন কার্বনের যদি অ্যাক্টিভিটি মেজার করতে চাই তাহলে পরে ফর্মুলা আগের মতোই থাকে, HC = FC × weight percent C, যাই আছে ওখানেও যা আছে এখানেও তাই আছে। কিন্তু এই ইন্টারঅ্যাকশন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট যেটা আছে FC, যে ভ্যালুটা আছে, এই FC ভ্যালু ক্যান বি written as FC into FC on C into FC silicon on C. এই FC on C টা বেসিক্যালি সেম অ্যাজ বাইনারির জন্য যে ভ্যালু যেটা আছে FC। ঠিক আছে, তো এটা হলো মানে কার্বন অন কার্বন, তার মানে অন্য কোনো কিছু নাই, সুতরাং এটা বেসিক্যালি একটা বাইনারি সিস্টেমের কথা চিন্তা করা হচ্ছে। সো এই এফসির ভ্যালুটা বাইনারিতে অ্যালয়ের মধ্যে যা ছিল সেই ভ্যালুটাই বেসিক্যালি এই ভ্যালুটা। এখন এর সাথে আরো একটা টোটাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। এটা হলো এএফসি হলো টার্নারি সিস্টেমের জন্য, এটা চেঞ্জ হয়ে যাবে যখন আমরা আরেকটা প্যারামিটার যেটা গুণ করব, সেই প্যারামিটার হলো এর সিলিকন অন সি, যেহেতু আমরা সিলিকন এখানে অ্যাড করেছি। সো ইন্টারঅ্যাকশন কোএফিসিয়েন্ট, এটার নাম হলো ইন্টারঅ্যাকশন কোএফিসিয়েন্ট, এফসি হলো অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, এবং এই ইন্টারঅ্যাকশন কোএফিসিয়েন্ট ইন্ডিকেট করে যে সিলিকন দিলে পরে কার্বনের অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে। এখন এই ইন্টারঅ্যাকশন কোএফিসিয়েন্টকে কিভাবে আমরা মেজার করতে পারি? ইন্টারঅ্যাকশন কোএফিসিয়েন্ট মেজার করার জন্য আরেকটা ফর্মুলা আছে, যেটা হলো লগারিদমিক স্কেলে যদি আমরা বলি এফ সিলিকন অন সি = এখানে আরেকটা প্যারামিটার আসলো, যেটা হলো ই দিয়ে, ই সিলিকন অন সি ইনটু ওয়েট পার্সেন্টেজ সি, এবং এই ভ্যালুগুলো সাধারণত এক্সপেরিমেন্ট করে ডিটারমিন করা যায়। সো বিভিন্ন ডেটা শিটের মধ্যে এই ইন্টারঅ্যাকশন প্যারামিটার গুলো অ্যাপ্লিকেবল আছে। সো ইউ ক্যান মেজার ইট ক্লিয়ারলি। সো তাহলে এবারে এটাকে এই সবগুলোকে যদি আমি একসাথে এখন যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? এখন আমরা মনে করো লেটস সে আমরা মাল্টি কম্পোনেন্ট সিস্টেম নিচ্ছি, তাহলে আমরা আয়রন আছে, কার্বন আছে, সিলিকন আছে, ম্যাঙ্গানিজ আছে,
সালফার আছে, ফসফরাস আছে, এই সবগুলোই আছে নরমাল স্টিলের মধ্যে যা থাকে। এখন আমরা কার্বনের অ্যাক্টিভিটি মেজার করতে চাই। কার্বনের অ্যাক্টিভিটি সমান সমান এফ কার্বন ইনটু ওয়েট পার্সেন্টেজ কার্বন। এটা হলো আমাদের ফর্মুলা গেল। এখন FC আমরা লিখবো হলো FC is equal to F C on C multiplied by F silicon on C multiplied by F manganese on C multiplied by F sulfur on C multiplied by F phosphorus on C। ঠিক আছে, সো আমরা এই টার্নারি এখানে মাল্টি কম্পাউন্ড সিস্টেমের জন্য অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টকে আমরা এই ফর্মুলাতে চেঞ্জ করলাম। ঠিক আছে, এখন আমরা জানি যেহেতু এফ সি অন কে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ই কে অন কার্বন ইনটু ওয়েট পার্সেন্ট কে। দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা। ঠিক আছে, তো আমরা এই সবগুলোকে এখন চেঞ্জ করি। ঠিক আছে, ওকে, এটা চেঞ্জ করতে গেলে পরে আমাদের প্রথমে যেটা করতে হবে সবগুলোকে লগ নিতে হবে। তাহলে এটাকে আমরা সবগুলোকে যদি লগ নেই তাহলে লগ এফসি is equal to log F carbon on carbon plus log F silicon on carbon plus log F manganese on carbon plus log F sulfur on carbon plus log F phosphorus on carbon। এখন এই প্রত্যেকটা এটা যেহেতু বাইনারি সিস্টেমের জন্য সো এটা অলরেডি জানা থাকে, এটাকে নরমালি আমরা লিখি না, কিন্তু ইচ্ছা করলে পর আমরা এইভাবে লিখতে পারি, কারণ ই কার্বন আর কার্বন হবে। সো আইদার আমরা এটাকে অ্যাজ ইট ইজ লিখে দিতে পারি, যদি আমাদের এই ভ্যালুটাই দেওয়া থাকে এফসিসি সি অন সি ভ্যালু যদি জানি তাহলে আমরা এইভাবে রেখে দিব, আদারওয়াইজ আমরা এটাকে ই কার্বন কার্বন ইনটু ওয়েট পার্সেন্ট কার্বন আমরা এইভাবে লিখবো। ঠিক আছে, যেটা খুশি, যেটা যে ভ্যালুটা দেওয়া থাকে তার উপর বেস করে লিখবো। এটাকে আমরা লিখতেছি হলো ই সিলিকন অন কার্বন ইনটু ওয়েট পার্সেন্টেজ সিলিকন প্লাস এটা হলো ই ম্যাঙ্গানিজ অন কার্বন ইনটু ওয়েট পার্সেন্ট ম্যাঙ্গানিজ প্লাস ই ফসফরাস অন কার্বন, আচ্ছা ফসফরাস আগে লিখতে হচ্ছে অসুবিধা নেই, ওয়েট পার্সেন্ট ফসফরাস প্লাস ই সালফার অন কার্বন ইনটু ওয়েট পার্সেন্টেজ সালফার। এটা লেখা হলো। এখন লগ এফসি হয়ে গেল। আমাদের অ্যাক্টিভিটি এখন যদি মেজার করতে চাই তাহলে অ্যাক্টিভিটি মেজার করার সময় তাহলে যেহেতু আমাদের এটা লগ এফসি আছে সো এটাকেও আগে লগে নিয়ে চেঞ্জ করে নিতে হবে। সো লগ এইচসি ইজ ইকুয়াল টু লগ এফসি প্লাস লগ ওয়েট পার্সেন্ট কার্বন। সো তাহলে পরে এই লগ এর ভ্যালুর মধ্যে এফসি এর ভ্যালুর মধ্যে এই পুরো জিনিসটা চলে আসবে। এটা চলে আসলে পরে ultimately we can calculate log AC, ultimately AC calculate করতে পারবো। So this is how we can calculate any activity of any component বলতে মিন করছে any solute in a multi component system। এখন যদি মনে করো এই এফসি ভ্যালু এটাই ধরি, চিন্তা করি এইটা, তো F ম্যাঙ্গানিজ অন কার্বন। এখন ম্যাঙ্গানিজ দেওয়ার ফলে তার মানে আমাদের এখানে আছে একটা সলভেন্ট আছে আয়রন আর একটা সলিউট ছিল কার্বন। এখন আমি তার মধ্যে ম্যাঙ্গানিজ দিলাম। এখন এই ম্যাঙ্গানিজ যদি আয়রনের সাথে মোর ইন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে, তখন তাহলে বেশি কার্বন ফ্রি হয়ে যাবে। বেশি কার্বন ফ্রি হয়ে গেলে পরে তখন এই ই ম্যাঙ্গানিজ অন কার্বন এই ভ্যালুটা পজিটিভ হবে এবং অ্যাক্টিভিটি পরিমাণ কার্বন অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে। আর যদি ম্যাঙ্গানিজটা কার্বনের সাথে ইন্টারঅ্যাক্ট করে মোর রাদার দ্যান আয়রন, তার মানে তখন কার্বন সে মোর অকুপাইড করবে, তার মানে কার্বনের অ্যাক্টিভিটি কমিয়ে দিবে, তার মানে তখন এই ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। এটা নেগেটিভ হয়ে যাবে
এফ এর ভ্যালু কমে যাবে, এইচ এর ভ্যালু কমে যাবে। তো যখন ডাটা শিটে দেখবে তখন দেখতে পাবে যে এই ইন্টারঅ্যাকশন প্যারামিটার ভ্যালুগুলো কোনোটা পজিটিভ দেওয়া আছে, কোনোটা নেগেটিভ দেওয়া আছে, এন্ড সো অন। ঠিক আছে, তো এটা আমরা তাহলে এতক্ষণ যেটা বললাম, আমরা স্কেলটা কি ছিল, ওয়েট পার্সেন্ট কার্বন, এটা ছিল। তার মানে স্ট্যান্ডার্ড স্টেট ছিল 1 ওয়েট পার্সেন্ট কার্বন, এটা ছিল আমাদের স্ট্যান্ডার্ড স্টেট। আমরা ইচ্ছে করে পরে স্ট্যান্ডার্ড স্টেট চেঞ্জও করতে পারি, আমরা ডাউটেন স্কেলও নিতে পারি। তখন আমাদের যেটা লেখা হবে সেটা হলো, আমরা জানি ডাউটেন স্কেলে অ্যাক্টিভিটিকে এ দিয়ে লেখে, সো এ কার্বন উড বি ইকুয়াল টু গামা, তখন ছিল গামা কার্বন ইন্টু মাল্টিপ্লাইড বাই এক্স কার্বন। এটা ছিল রাউটেন স্কেল। ঠিক আছে, এখন এইটাকে যদি আমি মানে মাল্টিকমন সিস্টেমের জন্য যদি করি, জাস্ট দুইটার জন্য চিন্তা করে লিখি, বাকি জিনিস একই জিনিস হবে, তখন যেটা দাঁড়াবে সেটা হলো গামা কার্বনটা চেঞ্জ হয়ে যাবে। সেটা তখন আগে আমরা কি লিখেছিলাম, ই দিয়ে লিখেছিলাম। ঠিক আছে, এখন এটা হয়ে যায় এপসাইলন। সো এপসাইলন কার্বন অন কার্বন ইনটু, সরি ভুল বললাম, আগে গামাটা শেষ করি, গামা কার্বন, গামা কার্বন অন কার্বন, তারপরে গামা সিলিকন অন কার্বন এন্ড সো অন, যদি আরো কিছু থাকে। ঠিক আছে, তো নাম একই, এটা ছিল কি বলে অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট, এটা হলো অ্যাক্টিভিটি প্যারামিটার, সরি এটা হলো ইন্টারঅ্যাকশন কোএফিশিয়েন্ট, আর এই ভ্যালুটা সমান সমান, তার মানে গামা কে অন সি, এইটাকে তখন লেখা হয় এপসাইলন কে অন সি ইনটু এক্স কে। ঠিক আছে, আগে আমরা লিখেছিলাম এখানে হবে লন। ঠিক আছে, চেঞ্জটা হচ্ছে কি, আবার আগেরটা একটু মনে করে দেই, আগে আমরা বলছিলাম লগ, লগ এফ কে অন সি উড বি ইকুয়াল টু ই কে অন সি ইনটু ওয়েট পার্সেন্ট কে ছিল। এটা ছিল আমাদের হেনরিয়ান স্কেলে। ঠিক আছে, এখন আমরা রাউলটিয়ান স্কেলে যখন করলাম, চেঞ্জটা কি হবে, রাউলটিয়ান স্কেলে লন হয়, আর এখানে ই জায়গায় এপসাইলন হয়। এই হলো তফাৎ, আর কোনো তফাৎ নেই। ঠিক আছে, মাঝে মাঝে যেটা হয় যে আমরা এই ওয়েট পার্সেন্ট স্ট্যান্ডার্ড থেকে মোল ফ্র্যাকশন স্ট্যান্ডার্ড নিতে চাই, অথবা মোল ফ্র্যাকশন স্ট্যান্ডার্ড থেকে ওয়েট পার্সেন্ট স্ট্যান্ডার্ড নিতে চাই। তো সুতরাং আমাদের এই ই কে অন সির সাথে এপসাইলন কে অন সি এই রিলেশনটা মাঝে মাঝে জানার প্রয়োজন পড়ে। অথবা আমাদের মনে করো ই সিলিকন অন কার্বন, এইটা ভ্যালুটা দেওয়া আছে, আমাদের মাঝে মাঝে দরকার পড়তে পারে ই কার্বন অন সিলিকন কত, সেটা জানা হতে পারে। তো এই ধরনের জন্য কিছু ফর্মুলা অ্যাভেলেবল আছে, জাস্ট আমি নোট করেছি, ফর্মুলাগুলো আমরা ডিরাইভ করবো না, কিভাবে ফর্মুলাগুলো হয় সেটা আমি জাস্ট এখানে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, এটা যখন আমরা মেজার করতে চাই, তখন একটা জেনারেল ফর্মুলা আছে, সেটা হলো ই এক্স অন ওয়াই ইজ ইকুয়াল টু ই ওয়াই অন এক্স মাল্টিপ্লাইড বাই এম ওয়াই বাই এম এক্স। ঠিক আছে, এম ওয়াই এম এক্স কি এখন একটা ভ্যালু দিয়ে যদি করি, লেটস সে ই সিলিকন অন কার্বন ইজ ইকুয়াল টু ই কার্বন অন সিলিকন মাল্টিপ্লাইড বাই, উপরে কি থাকবে, উপরে হলো এম ওয়াই মানে অ্যাটমিক ওয়েট ওয়াই, ওয়াই টু কোনটা, এখানে হলো ওয়াই কার্বন, সো অ্যাটমিক ওয়েট হলো 12 কার্বনের অ্যাটমিক ওয়েট, আর নিচে হলো এক্স, এক্সটা কোনটা, উপরেরটা সিলিকন হলো 28। সো দিস ইজ দ্য অ্যাটমিক ওয়েট, সো এটাকে গুণ করতে হবে 12/28 দিয়ে। সো দ্যাট ইজ হাউ উই ক্যান চেঞ্জ। এখন এটাকে তুমি এটা যদি করতে চাও, এটা দেওয়া আছে, সেটা জাস্ট উল্টে যাবে। আরেকটা হলো যখন আমরা স্ট্যান্ডার্ডের মধ্যে কম্পেয়ার করব, স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ডে চেঞ্জ করব, তখন ফর্মুলা যেটা সেটা হলো ই কে অন সি is equal to epsilon k on c multiplied by 0.2425 divided by mk. ঠিক আছে, সো আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা মনে করো ই again সিলিকন অন কার্বন, এটা বের করতে চাই, এপসাইলন
সিলিকন অন কার্বন যদি দেওয়া থাকে, সিলিকন কার্বন 0.2425, সিলিকন যেহেতু কে, সুতরাং এখানে সিলিকনের প্রপার্টি সেটা লিখুন। So that is how we can transfer from one standard to another standard. খেয়াল করো আমরা এখানে যে ভ্যালু গুলো লিখছি, এই যে এখানে ভ্যালু 12, 28 আসতেছে, 0.2425 যেগুলো আসতেছে, এই সবগুলোই হলো আমরা আয়রন সিস্টেমের জন্য, আয়রন, কার্বন, সিলিকন এক্সেট্রা এক্সেট্রা সিস্টেমের জন্য। কারণ এই ফর্মুলা জেনারেলাইজ ফর্মুলা না, এটা একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা। এখানে 0.2425 যেটা আসতেছে সেটার মধ্যে আয়রনের অ্যাটমিক ওয়েটটা ইনক্লুড করা হয়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র আয়রন সিস্টেমের জন্য এই ভ্যালুটা প্রযোজ্য। ঠিক আছে, আমাদের জন্য আন্ডারগ্রাজুয়েটের জন্য দ্যাট ইজ এনাফ। সো সোজা ভাষায় মাল্টি কম্পোনেন্ট সিস্টেমের বেলায় আমরা আমাদের অ্যাক্টিভিটি যদি মেজার করতে চাই, তাহলে পরে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টকে মডিফাই করতে হবে বাই কনসিডারিং দ্য ইন্টারাকশন অফ আদার সলিউটস। এই যে ফর্মুলাগুলো বললাম, এই ফর্মুলাগুলোও এই যেখানে যে ফর্মুলাগুলো আমরা লিখলাম, হয়ে গেলাম এই যে ফর্মুলাগুলো আমরা লিখলাম, এই ফর্মুলাগুলোও কিন্তু অ্যাপ্রক্সিমেট ফর্মুলা। কারণ আমরা এখানে আমরা একদম টু বিগিন উইথ আমরা বলেছিলাম আয়রনের মধ্যে যখন আমরা কার্বন দেই তখন আমরা শুধু এই দুইটার মধ্যে ইন্টারাকশন কনসিডার করি। আয়রনের মধ্যে যখন আমরা সিলিকন দিলাম, কার্বন সিলিকন, তখন আমরা কি ইন্টারাকশন গুলো কনসিডার করলাম? আমরা কার্বনের সাথে আয়রনের এবং সিলিকনের সাথে আয়রনের কনসিডার করেছি, সিলিকনের সাথে কার্বনের কনসিডার করেছি। কিন্তু যখন আমরা ম্যাঙ্গানিজ দিলাম, ম্যাঙ্গানিজ দেওয়ার বেলায় আমরা কি করলাম? আমরা ম্যাঙ্গানিজের সাথে আয়রনের সাথে কার্বন ছিল, সিলিকনের সাথে আয়রনের সাথে সিলিকন ছিল, আয়রনের সাথে ম্যাঙ্গানিজ ছিল এবং আয়রনের সাথে ম্যাঙ্গানিজের সাথে কার্বন ছিল। কিন্তু এই যে সিলিকন এবং ম্যাঙ্গানিজ যে ইন্টারাকশন করছে সেগুলো কিন্তু আমরা কনসিডার করি না। যখন মাল্টি কম্পাউন্ড যখন আসবে, শুধুমাত্র যার অ্যাক্টিভিটি মেজার করতে চাচ্ছি শুধু তার সাথে আমরা ইন্টারাকশন করে কনসিডার করেছি। সুতরাং ওভারঅল পিকচার যেটা, তার মানে সবগুলা সলিউটের সাথে ডেফিনেটলি তারা ইন্টারাক্ট করবে। ম্যাঙ্গানিজ দিলে ম্যাঙ্গানিজ অবশ্যই সিলিকনের সাথে ইন্টারাক্ট করবে। ফসফরাস যদি দিয়ে ফসফরাস ম্যাঙ্গানিজের সাথে ইন্টারাকশন করবে, ফসফরাস সিলিকনের সাথে করবে, কার্বনের সাথে করবে, আয়রনের সাথে করবে। সো এত সব ইন্টারাকশন যদি কনসিডার করতে চাই তাহলে সরি, এটা অনেক জটিল হয়ে যায়। সেই জন্য আমরা একদম সিম্পলিফাইড একটা পিকচার এখানে পাচ্ছি। ওকে, সো মাল্টি কম্পোনেন্ট সিস্টেম শেষ হয়ে গেল। এখন আমাদের লাস্ট আরেকটা পয়েন্ট বাকি আছে, সেটা হলো এই যে আমরা সলিউশন গুলো ফর্ম করলাম তার সাথে এনার্জির কি চেঞ্জ গুলো হচ্ছে সেগুলো আমাদের বোঝা দরকার। ঠিক আছে, সো we must understand the mixing process. মিক্সিং প্রসেসে মনে করো আমরা একটা সলিউশন বানাবো। ঠিক আছে, সলিউশন বানাবো আমরা এক্স এ পরিমাণ এ নিলাম এবং এই এক্স এর পরিমাণ এ নিয়ে আমরা মিক্স করলাম এক্স বি পরিমাণ বির সাথে। মিক্স করার পরে আমরা আলটিমেটলি 1 মোল এবি সলিউশন পেলাম। এক সেকেন্ড, এই আমি গেছে এখন এ যেটা আছে পিওর এ, তার যদি ফ্রি এনার্জি আমি চিন্তা করি জি নট এ, এবং পিওর বি যেটা আছে তার ফ্রি এনার্জি যদি চিন্তা করি জি নট বি, গিভস ফ্রি এনার্জি, তাহলে আমরা টোটাল যেটা পাচ্ছি এক্স, এটা হলো ফ্রি এনার্জি পার মোল, তাই তো? পার মোল এ, এখানেও তাই একে বলতাম পার মোল বি। সো আমরা এখানে পাবো তাহলে এক্স এ ইন্টু জি নট এ, আর ওখানে পাচ্ছি হলো এক্স বি জি নট বি, এবং এটা হলো জাস্ট আমরা এগুলো জড়ো করলাম। ঠিক আছে, এবং এটাকে যদি আমরা জি ওয়ান জড়ো করতে মিন করছি যে আমরা কিছু অ্যাটম এক্স এর পরিমাণ অ্যাটম গুলো এ নিলাম, সো দিস ইজ এ, এবং এক্স বি পরিমাণ, ঠিক আছে, সো এগুলো আমরা বি নিয়েছি। সেই বি গুলো জাস্ট একসাথে করেছি, আমরা এখনো মিক্স করি নাই। ঠিক আছে, আমরা এখনো মিক্স করে সলিউশন বানাই নাই। সো এটা আনমিক্সড অবস্থায় ফ্রি এনার্জি
of unmixed সলিউশন। ঠিক আছে, এখন আমরা এটাকে সলিউশন বাড়াবো, মিক্স করলাম। সলিউশন যদি হইতে হয় তাহলে পরে ফ্রি এনার্জি মডিফিকেশন হবে। তো আমরা সলিউশন মনে করো ফর্ম করলাম। আমরা সলিউশনে ফ্রি এনার্জি জানি, ওই যে আমাদের পার্শিয়াল মোলার প্রপার্টি থেকে যদি চিন্তা করি, ইফ দিস ইজ দ্য ফ্রি এনার্জি অফ সলিউশন, ফ্রি এনার্জি সলিউশন যদি হয়, সেই ভ্যালুটা আমরা জানি যে পার্শিয়াল মোলার প্রপার্টির সাথে যদি আমরা মোল ফ্র্যাকশনে গুণ করি তাহলে পাই। সো তাহলে যেটা হবে G2 যেটা দেওয়া আছে সেটা হলো XA G বার A প্লাস XB G বার B। এটা হলো পার্শিয়াল মোলার প্রপার্টি অফ কম্পোনেন্ট B ইন সলিউশন, আর এটা হলো পার্শিয়াল মোলার প্রপার্টি অফ কম্পোনেন্ট A ইন সলিউশন। সো দ্যাট ইজ G2। এখন G2 টা হলো G2 হলো ফ্রি এনার্জি সলিউশন। এটা কিভাবে পেলাম? আমরা ইনিশিয়ালি কিছু A এবং B একসাথে জড়ো করেছিলাম, তখন এনার্জি ছিল এটা, এবং ডেফিনেটলি ডিউরিং সলিউশন কিছু এনার্জি চেঞ্জ হয়েছে, সেটাকে ডেল্টা জি এম দিয়ে রিপ্রেজেন্ট করছি। এই ভ্যালুটা হলো ফ্রি এনার্জি অফ মিক্সিং। কারণ আমরা কিছু এ এবং বি জড়ো করার পরে আমরা মিক্স করেছি, মিক্স করার সময় কিছু এনার্জি চেঞ্জ হয়েছে, যার ফলে আমরা ফাইনালি সলিউশনে ফ্রি এনার্জি পেয়েছি। এখন যদি এই যে মিক্সিং হয়ে যে একটা সলিউশন ফর্ম করলো, এই এনার্জি মাস্ট বি নেগেটিভ। যদি এটা নেগেটিভ না হয় তাহলে সলিউশন ফর্ম করবে না। ফর এনি স্পন্টেনিয়াস চেঞ্জেস এনার্জি ডিক্রিজেস। ঠিক আছে, সুতরাং আমরা যে এনার্জি নিয়ে শুরু করেছিলাম, সেই এনার্জি থেকে অবশ্যই কমে যেতে হবে। যদি না কমে তাহলে সলিউশন ফর্ম করবে না, এনার্জি আসলে ডিক্রিজ করে। সো তাইলে পরে এখন এগুলাকে একটু যদি একসাথে জড়া করি, আমরা G2 বলেছিলাম হলো XA G বার A প্লাস XB G বার B, এবং এটা আমরা পেয়েছি হলো G1 যেটা ছিল, G1 কি ছিল? XA G নট A প্লাস XB G নট B, এগুলাকে 1। সো এটা লিখলাম। এখন এই ভ্যালুটা আমরা জানি না ইনফ্যাক্ট। সো ডেল্টা জি, সেখান থেকে আমরা যদি ডেল্টা জি এম বের করতে চাই, ফ্রি এনার্জি অফ মিক্সিং কত ডিউরিং ফরমেশন অফ সলিউশন, তাহলে এটা থেকে এটা মাইনাস করতে হবে। আমরা এক্স এ কমন নিতে পারি, এক্স এ কমন নিলে আমরা পাবো জি বার এ মাইনাস জি নট এ প্লাস এক্স বি জি বার বি মাইনাস। ঠিক আছে, এবং এই ভ্যালুগুলো আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম। এই ভ্যালুটা আসে হলো RT ln A। সো এক্স এ, এই ভ্যালুটা আসে হলো RT ln A, যেহেতু পুরোটাই A ln A A, আর এটা হবে হলো XB RT। সো আলটিমেটলি আমাদের ফাইনাল ফর্মুলা যেটা দাঁড়ালো সেটা হলো ডেল্টা জি এম ইজ ইকুয়াল টু RT আগে নেই, XA ln AA প্লাস XB। সো এই হলো আমাদের ফ্রি এনার্জি অফ মিক্সিং। তার মানে একটা সলিউশন ফর্ম করতে গেলে পরে ডিউরিং মিক্সিং এই এনার্জিটা রিলিজ হবে, এই এনার্জি মাস্ট বি নেগেটিভ, দিস এনার্জি মাস্ট বি নেগেটিভ। এখন আমরা দিস ইজ দ্য ইন জেনারেল ফরমেশন অফ এ সলিউশন, এনি কাইন্ড অফ সলিউশন। এখন আমরা জানি সলিউশন কয়েক রকমের হতে পারে। আমরা প্রথমে পেয়েছিলাম আইডিয়াল সলিউশন। সো আমরা এখানে 3 ধরনের সলিউশনকে ডিফাইন করব। আমাদের ফার্স্ট সলিউশন যেটা আসবে সেটা হলো আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনকে ডিফাইন করেছিলাম কি করে? যেটা রাউলস ল মানবে, এবং রাউলস ল মানতে গেলে পরে এখানে এক নম্বর কথা, কোনো বন্ড ফর্ম করতে পারবে না, নো বন্ড ফরমেশন,
ঠিক আছে, বন্ড যদি ফর্ম না করে তার মানে ডেল্টা এইচ এম ফ্রি এনার্জি অফ ফ্রি এনথালপি অফ মিক্সিং, এনথালপিটা হলো বন্ড ফর্মেশনের সাথে জড়িত, এটা সমান সমান রুট জিরো। ঠিক আছে, এটা জিরো হবে। আরেকটা হবে কি, দেয়ার ইজ নো ইন্টারাকশন। ইন্টারাকশন বলতে মিন করছি এর সাথে বির লাইকিংস কোনো থাকতে পারবে না, রিপালশনও থাকতে পারবে না। সো এটা মিক্সিংটা হবে র্যান্ডম মিক্সিং। নো প্রিফারেন্সিয়াল মিক্সিং, তাই তো, প্রিফারেন্সিয়াল। মানে কোনো অ্যাট্রাকশন, নো অ্যাট্রাকশন, আবার আরেকটু বোঝার সুবিধার্থে লিখে দেই, নো অ্যাট্রাকশন অর রিপালশন। এই ধরনের ঘটনা যদি ঘটে তখনই কেবলমাত্র মিক্সিংটা র্যান্ডম হবে। এবং ফাইনালি রাউলস ল আমরা যেটা বলেছিলাম যে এ কে ইজ ইকুয়াল টু এক্স কে, এটাই আমাদের দরকার। যদিও পার্শিয়াল প্রেসার রেসপেক্টে আমরা ফর্মুলা জানি, আমরা এখানে এটাই বেশি ইউজ করব। যদি এই অবস্থা দাঁড়ায় তাহলে আমরা তো একটু আগে জেনারেল একটা ইকুয়েশন যেটা চিন্তা করে বলেছিলাম যে ফ্রি এনার্জি অফ মিক্সিং এটা সমান সমান ছিল আর টি এক্স এ ln x ln a প্লাস এক্স বি ln a b, এটা ছিল জেনারেল আমাদের মিক্সিং। এখন তাহলে আইডিয়াল সলিউশনের বেলা কি হবে, ডেল্টা জি এম কমা দিয়ে আইডিয়াল, সো ডেল্টা জি এম আইডিয়াল সমান সমান এটা হবে আর টি এক্স এ ইজ ইকুয়াল টু এক্স, যেহেতু এখন হয়ে যাবে এক্স এ ln x a প্লাস এক্স বি ln xp। এ হলো ফ্রি এনার্জি অফ মিক্সিং ফর আইডিয়াল সলিউশন। এটাকে আমরা সামেশন ফর্মে লিখতে পারি যদি চাই, আর টি এক্স কে ln এক্স কে উইথ সামেশন। ঠিক আছে, এবং যেহেতু এটা আমরা টোটাল সলিউশনের প্রপার্টি লিখলাম, আমরা জানি সলিউশনের প্রপার্টি থেকে আমরা পার্শিয়াল প্রপার্টি লিখতে পারি, পার্শিয়াল থেকে সলিউশনে লিখতে পারি। সো আমরা পার্শিয়াল প্রপার্টি যদি লিখি, ডেল্টা জি বার হবে এখন এম আইডিয়াল অফ এনি কম্পোনেন্ট উড বি ইকুয়াল টু আর টি, তখন এক্স এ বাদ চলে যাবে ln এক্স কে। ঠিক আছে, তো এই হলো আমাদের ফ্রি এনার্জি রিলেটেড ইস্যু। কারণ আরো কিছু কতগুলো ইস্যু আছে এটার সাথে, আইডিয়াল সলিউশনের বিভিন্ন প্রপার্টি অফ মিক্সিং এর যদি চিন্তা করি, তাহলে এন্ট্রপি কত হবে বাই দ্য ওয়ে। ঠিক আছে, এন্ট্রপি কি করে বের করবো? ওকে, মনে আছে আমাদের জির ফর্মুলাটা, জি ইজ ইকুয়াল টু আমরা বলছিলাম ডিজি ইজ ইকুয়াল টু মাইনাস এস ডিটি প্লাস ভি ডিপি প্লাস আরেকটা প্যারামিটার আমরা ইউজ করেছিলাম মিউ ডিএন, এরকম ছিল। এখন এখান থেকে যদি আমি এস বের করতে চাই, ঠিক আছে, এখন এটা চিন্তা করো, এটা চিন্তা করে যদি এস বের করি তাহলে হবে হলো ডেল্টা জি সরি এস এস delta z s bar m ideal of component k would be equal to s বের করতে চাইলে পরে মাইনাস সাইন এখানে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে z কে t দিয়ে পার্শিয়ালি, সো ডেল বাই ডেল t ডিফারেন্সিয়েট করব হলো z কে, zটা কোনটা, ডেল্টা z বার m আইডিয়াল ওকে, কনস্ট্যান্ট রাখতে হবে কোনটাকে, এটাকে এবং এটাকে। সো পি কে কনস্ট্যান্ট করলাম আর এন কে কনস্ট্যান্ট করব, ঠিক আছে, এন কে। তো এটা হলো এখন এই ভ্যালুটা কত, ডি বাই ডেল টি মাইনাস এন আছে ভিতরে, এই ভ্যালুর সমান আমরা জানি আর টি লন কে, সো আর টি লন এক্স। সো এটাকে যদি পি এন কে, তো এটা কত হবে, মাইনাস এন আছে এখানে, আর কনস্ট্যান্ট এক্স যে এন কে যেহেতু কনস্ট্যান্ট, সুতরাং এক্স কনস্ট্যান্ট, লন এক্স কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, শুধু একটা ভেরিয়েবল টি যেটাকে ডিফারেন্সিয়েট করছি, আমাদের এটা ফর্মুলা হবে হলো মাইনাস আর লন এক্স কে। সো এটা হলো পার্শিয়াল প্রপার্টি। সো টোটাল প্রপার্টি আমরা ইজিলি বের করতে পারি।
So delta S M ideal would be equal to summation of minus এর আগে দিলাম R xk ln xk। তার মানে পার্শিয়াল প্রপার্টিকে টোটাল প্রপার্টি করতে গেলে জাস্ট x দিয়ে গুণ করতে হয়। সো x দিয়ে গুণ করলাম, সামেশন দিতে হবে, যেহেতু এখানে অনেকগুলো কম্পোনেন্টের কথা চিন্তা করতে হয়। তো এই হলো এনট্রপি পাওয়া গেল। হোয়াট অ্যাবাউট ভলিউম? ভলিউম মাঝে মাঝে পরীক্ষা আসে, 5 মার্কের একটা কোশ্চেন, ঠিক আছে। ডিটারমিন দ্য ভলিউম চেঞ্জ অফ মিক্সিং ফর আইডিয়াল সলিউশন, অথবা প্রুভ দ্যাট ভলিউম চেঞ্জ অফ মিক্সিং ফর আইডিয়াল সলিউশন ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এটা আমরা যদি এখানে করি, জাস্ট এই ফর্মুলা থেকে আমরা নেব আবার। সো ভলিউম ইজ ইকুয়াল টু জি কে ডিফারেন্সিয়েট করতে হবে পি দিয়ে, টেম্পারেচার এবং এন কনস্ট্যান্ট। সো আমরা ফর্মুলা লিখি ডেল্টা ভি বার এম আইডিয়াল সলিউশনের জন্য অফ কম্পোনেন্ট কে ইজ ইকুয়াল টু ডিফারেন্সিয়েট করতে হবে কি দিয়ে, পি দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে কাকে, ডেল্টা জি কে। সো ডেল্টা জি বার এম আইডিয়াল অফ কম্পোনেন্ট কে। কনস্ট্যান্ট রাখতে হবে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হবে, এন কে কনস্ট্যান্ট রাখতে হবে। সো ডেল বাই ডেল পি, এটা ভ্যালুটা হলো আর টি লন এক্স কে, নিচে আসতেছে টেম্পারেচার এবং এন কে। খেয়াল করো এটার ভ্যালু কি হবে, আর কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, সবগুলো কনস্ট্যান্ট, তাকে ডিবি দিয়ে করলে পরে ভ্যালু বের করতে। সো ভলিউম চেঞ্জ ইন ফরমেশন অফ আইডিয়াল সলিউশন উড বি ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এনথালপি চেঞ্জ ইজ ইকুয়াল টু অলসো 0, এটা আমরা এখানে প্রিসাপোজ করেছি, আমরা এটা প্রমাণ করি এখন। আমরা জানি G ইজ ইকুয়াল টু H মাইনাস TS, এটা আমরা জেনারেল ফর্মুলা ডেফিনেশন। সো H ইজ ইকুয়াল টু আসে হলো G প্লাস TS, ঠিক আছে। সো H তাহলে ডেল্টা H বার এম আইডিয়াল, আমরা বার দিয়ে করি কারণ বার দিয়ে করলে পরে এটা সিম্পল হয়ে যায়, সোজা হয়ে যায়, না হলে পরে টোটাল করতে গেলে দুইটা একসাথে করতে হয়। তো এটা কে সমান সমান আসবে হলো ডেল্টা জি বার এম আইডিয়াল বলেন কে প্লাস টি মাল্টিপ্লাইড বাই ডেল্টা এস বার এম আইডিয়াল অফ কে। সো এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হলো আমাদের আর টি লন এক্স কে, আর টি লন এক্স কে প্লাস টেম্পারেচার, আর এই ভ্যালুটা পেয়েছিলাম মাইনাস আর আর লন এক্স কে, ঠিক আছে। সো এটা আর টি লন এক্স কে, এটা আর টি লন এক্স কে ইজ ইকুয়াল টু 0। সো এই যে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু 0 হলো, যেটা আমরা এখানে কনসিডার করেছি। সো দিস আর দ্য প্রপার্টিজ অফ আইডিয়াল সলিউশন, ঠিক আছে। আইডিয়াল সলিউশনের কাকে বলে যদি জিজ্ঞেস করতে হয়, তাহলে পরে আইডিয়াল সলিউশনের জন্য আমাকে 3টা প্রপার্টি উল্লেখ করতে হবে। আইডিয়াল সলিউশন যেখানে কোনো বন্ড ফর্ম করে না, নো বন্ড ফর্মেশন, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু 0, র্যান্ডম মিক্সিং হবে, কোনো প্রিফারেন্সিয়াল মিক্সিং বা নো অ্যাট্রাকশন অর রিপালশন থাকবে, এবং অ্যাক্টিভিটিকে সেই সময় যে তখন রাউস ল ফলো করবে, এবং রাউস লকে আমরা ডিফাইন করতে পারি অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন, এবং সেটার রেসপেক্টে আমরা ফ্রি এনার্জি বের করলাম, ফ্রি এনার্জি অফ মিক্সিং বের করলাম, তারপরে এনট্রপি অফ মিক্সিং বের করলাম, এবং এনথালপি অফ মিক্সিং বের করলাম, ভলিউম চেঞ্জ ইন ডিউরিং মিক্সিং সেটা ক্যালকুলেট করলাম। তো নাও এখন আমরা আসি হলো রিয়েল সলিউশন, ঠিক আছে। সো 2 নম্বর সলিউশন যেটা আছে সেটা হলো রিয়েল সলিউশন। So what are the characteristics of real solution? এক নম্বর হলো অবশ্যই কিছু বন্ড ফর্ম করবে, তাই তো, বন্ড ফর্মেশন। মানে হলো ডেল্টা এইচ অফ মিক্সিং would not be equal to 0। 2 নম্বর হলো মিক্সিং বন্ড ফর্ম করবে কেন, কারণ এখানে প্রিফারেন্সিয়াল মিক্সিং হবে, মানে there should be some attraction or repulsion। এবং আরেকটা লাস্টলি রাউস ল মানবে না ডেফিনেটলি,
So AK would not be equal to XK. So these are the three properties of real solution. এই ধরনের সিনারি যদি হয় তাহলে আমাদের ফ্রি এনার্জি মিক্সিং কত হবে ডেল্টা জি, এটা ডেল্টা জি এম রিয়েল সলিউশন আর দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এবং এটা যদি বার দিয়ে লিখি তাহলে ইজি হয়, তাহলে আমরা লিখবো তখন আর টি লন এ দিয়ে হবে, ঠিক আছে। আমরা এটাকে এক্স দিয়ে আর চেঞ্জ করতে পারবো না, আর টি লন এ। এবং টোটাল প্রপার্টি যদি বের করতে চাই তাহলে ডেল্টা সি এম রিয়েল would be equal to RT x k ln a k সরি k না তো a, যদি টোটাল করতেছি x b ln a b। তো এই হলো আমাদের একদম প্রথমে যেটা বের করেছিলাম সেটাই আমাদের ফর্মুলা দাঁড়ালো। এখন খেয়াল করো, আমরা যেহেতু a বলেছি, এর আমরা একটা ফর্মুলা বলেছিলাম a k is equal to gamma k into mole fraction k। a k x এর সমান না, কিন্তু গামা দিয়ে মাল্টিপ্লাই করলে সমান হবে। সুতরাং এটাকে আমরা একটু যদি চেঞ্জ করি ডেল্টা জি বার এম, এটাকেও করতে পারতাম, আমরা সিম্পলিফাইড করে করতেছি। ডেল্টা জি বার এম রিয়েল অফ কম্পোনেন্ট কে উড বি ইকুয়াল টু আর টি লন এ কে রে যদি আমি দুইটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওকে আমরা লিখি যাবে লন গামা কে ইনটু এক্স কে। সো উই হ্যাভ টু পার্ট ln gamma k plus RT ln xk। তো এই যে RT ln xk সেটা একটা আইডিয়াল সলিউশনের ভ্যালু, তাই না? ডেল্টা জি বার এম আইডিয়াল অফ কম্পোনেন্ট কে। তো তাইলে পরে আমরা রিয়েল সলিউশনে ফিরে এসেছি, যেটা দাঁড়ালো সেটা হলো আইডিয়াল সলিউশনের সাথে একটা সার্টেন প্যারামিটার যোগ করতে হয়, অতিরিক্ত প্যারামিটার, এবং এটাকে বলে ডেল্টা জি ই এক্স, ঠিক আছে। এটাকে বলে এক্সেস ই এক্স সি ই ডবল এস, এক্সেস ফ্রি এনার্জি অফ মিক্সিং, ঠিক আছে। তো আমরা তাহলে এখন বলতে পারি ডেল্টা জি বার এম রিয়েল অফ কম্পোনেন্ট কে ইজ ইকুয়াল টু delta z bar m ideal of component k plus delta z excess, ঠিক আছে। এটা গেল। এখন যদি আমরা অন্যান্য প্যারামিটার যদি বের করি তাহলে এন্ট্রপি চেঞ্জটা কত হবে? এন্ট্রপি চেঞ্জ আমরা বলেছিলাম ডেল্টা এস বার এম real of component k would be equal to del by del t delta z bar m real of component k, এটা হবে হলো প্রেসার এবং এন কে কনস্ট্যান্ট। তো এই ভ্যালুটা আমরা দেখেছি একটু আগে, del by del t আর টি ln a k, পি দিয়ে এন কে দিয়ে কনস্ট্যান্ট দেবে। সো এটাকে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে আমাদের আর হলো কনস্ট্যান্ট, আপনার টি আছে, এ আছে। খেয়াল করো এখানে এন বা মোল ফ্র্যাকশন কনস্ট্যান্ট, অ্যাক্টিভিটি ইজ নট কনস্ট্যান্ট, কারণ এখানে অ্যাক্টিভিটির সাথে গামা জড়িত আছে। সুতরাং দিস ইজ এ ভ্যারিয়েবল, এখন এটা কত আমি জানি না। সুতরাং আমরা এখানে দুইটা টার্ম করব, একটা হলো ফার্স্টলি আমরা টি দিয়ে ডিফারেন্সিয়েট করি, টি দিয়ে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো আর ln a k প্লাস আরেকটা টার্ম আসবে যেটা জাস্ট আমরা ডিফারেন্সিয়াল ভাবে লিখে দিব, ডি বাই ডেল টি, আর টিটা আগে দিব নাকি না এখানে রেখে দিই, আর টি সরি না আর টি মানে আগে দেওয়া ভালো, আর টি ln a কে ডিফারেন্সিয়েট করব যেটা আমাদের পি এবং এন কে কনস্ট্যান্ট। এই হলো দুইটা একসাথে, ঠিক আছে। সো ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু এম আর কে ইজ ইকুয়াল টু এই দুইটা টার্ম আসলো। হ্যালো,
একটু কোথায় মাইনাস এর কোথায় ফর্মুলা মধ্যে মাইনাস আছে, এনট্রপি মাইনাস প্রবাসন এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এটাও মাইনাস হবে। এটা গেল। সো ফাইনালি আরেকটা সলিউশন আছে যেটাকে বলে রেগুলার সলিউশন, ঠিক আছে? এখন রেগুলার সলিউশন কাকে বলে আমরা পরে কথা বলবো। রেগুলার সলিউশনের ক্যারেক্টারিস্টিক্স যখন ডিনোট করা হয় তখন রেগুলার সলিউশন মানে হলো যে আইডিয়াল সলিউশন যেখানে কোনো মিক্সিং নাই, কোনো বন্ড ফর্ম করে না, a is equal to x। রিয়েল সলিউশন আরেক মাথায় যেখানে সিভিয়ারলি রিঅ্যাকশন হচ্ছে, সিভিয়ারলি বন্ড ফর্ম করছে, কোনো রকম প্রিপারেশন মিক্সিং হচ্ছে না। রেগুলার সলিউশনের সেই সমস্ত সলিউশন যারা অল্প পরিমাণে ডিভিয়েট করে ফ্রম আইডিয়াল বিহেভিয়ার, ঠিক আছে? অল্প পরিমাণে ডিভিয়েট করে ফ্রম আইডিয়াল বিহেভিয়ার, সুতরাং স্টিল সাম বন্ড ফর্মেশন হবে। সো ডেল্টা এইচ যেটা আছে, ডেল্টা এইচ মিক্সিং স্টিল নট ইকুয়াল টু 0, ঠিক আছে? কিন্তু আমরা এখানে মিক্সিংটাকে র্যান্ডম কনসিডার করতে পারি। এই হলো মডিফিকেশন, ঠিক আছে? সো এটা আইডিয়াল বিহেভিয়ারের মতো আমরা ধরতেছি। সুতরাং এখানে এন্ট্রপি যে চেঞ্জ যেটা হবে, আরেকটা বলি, ডেফিনেটলি এ উইল বি নট ইকুয়াল টু কে, সো এক্স হবে, এটা অ্যাজ ইউজুয়াল। সো দিস আর দ্য থ্রি কন্ডিশনস ফর থ্রি ক্যারেক্টারিস্টিক্স অফ রেগুলার সলিউশন। যেহেতু রেগুলার মিক্সিং কথা বলা হচ্ছে, সুতরাং এখানে আমাদের এন্ট্রপি চেঞ্জ যেটা আছে, ডেল্টা এন্ট্রপি চেঞ্জ অফ মিক্সিং, রেগুলারকে আর ই জি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। রেগুলারকে would be equal to entropy change of mixing for ideal solution. তো এটা আমরা কনসিডার করছি র্যান্ডম, যেহেতু র্যান্ডম আইডিয়াল সলিউশনের বেলা ছিল, এবং এই ফর্মুলাটা আমরা পেয়েছিলাম হলো মাইনাস আর লন এক্স কে, এটা ছিল। সো এটা আমরা নিলাম। আর জির ভ্যালু যেহেতু এ নট ইকুয়াল টু এক্স, সো এটা জেনারেল ফর্মুলা হবে ডেল্টা জি বার এম রেগুলার অফ কে ইজ ইকুয়াল টু, এটা হবে হলো আর টি লন এ কে। এটা সবই ঠিকই আছে। এখন এখান থেকে আমরা ইজিলি এইচ ক্যালকুলেট করতে পারি এদের থেকে মাইনাস করে। সো লেটস সে একটা করে দেখাই। ডেল্টা এইচ বার এম রেগুলার কম্পোনেন্ট কে যদি বের করতে চাই, সেটা হলো ডেল্টা জি বার এম রেগুলার অফ কম্পোনেন্ট কে প্লাস টি ডেল্টা এস বার এম রেগুলার অফ কম্পোনেন্ট কে, তাই তো? সুতরাং তুমি এটা যদি যোগ করে বসাও, এই ভ্যালুটা কত? এটা হলো আর টি লন এ কে প্লাস টি মাইনাস আর লন এক্স কে, ঠিক আছে? সো আলটিমেটলি দাঁড়াচ্ছে আর টি লন এ কে বাই এক্স কে, কারণ এ বাই এক্স সমান সমান গামা। সো এটা আসছে আর টি লন গামা কে, ঠিক আছে? সো these are the properties of আমরা ভলিউম চেঞ্জ একইভাবে ক্যালকুলেট করতে পারি, একটু আগে যেভাবে করেছি। তো সাধারণত পরীক্ষার মধ্যে একটা ক্যারেক্টার থাকে, explain the characteristics of ideal solution, real solution and regular solution, ঠিক আছে? তখন এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স বলতে হবে, and depending on the number of marks available তোমাকে এখানে কয়েকটা প্যারামিটার, কয়েকটা ভ্যালু উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? ফ্রি এনার্জি কথা উল্লেখ করতে হবে, এন্ট্রপি কথা উল্লেখ করতে হবে, এবং এইচ এর কথা উল্লেখ করতে হবে। Okay, so this concludes our সলিউশনের যা যা পড়ানো দরকার ছিল। আমরা কিছু অঙ্ক করি, ঠিক আছে? তো এটা আমরা বাদ দেই, স্টপ শেয়ার করি এটা। স্টপ শেয়ার, আমরা আরেকটা শেয়ার করি, এটা হলো টিউটোরিয়াল সলভিং পার্ট 2। ওকে, তো এখানে আমরা কিছু অঙ্ক করবো। সরি, প্রথম যে অঙ্কটা আছে সেটা হলো মোলার হিট অফ ফরমেশন অফ লিকুইড। তার মানে আমরা একদম প্রথম দিকে মোলার প্রপার্টি করে ক্যালকুলেট করে সেটার মধ্যে আসতেছি। মোলার হিট অফ ফরমেশন অফ লিকুইড ব্রাশ অ্যাকর্ডিং টু দ্য রিঅ্যাকশন অফ 1 - x কপার
প্লাস এক্স জিঙ্ক, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডিকেট করে হলো সলিউশনে আছে। সো কপার লিকুইড আছে, সো কপার জিঙ্ক সলিউশন ফর্ম করেছে এবং এটার মোলার হিট অফ মিক্সিং দেওয়া আছে -29700 x * 1 - x। বের করতে বলেছে ডিটারমিন দ্য এক্সপ্রেশন রিলেটিং দ্য পার্শিয়াল মোলার হিট অফ মিক্সিং, ঠিক আছে। সো পার্শিয়াল প্রপার্টি গুলো বের করতে বলেছে। তাহলে আমাদের ইনিশিয়ালি চিন্তা করো আমাদের ফর্মুলাগুলো ছিল কি, তার মানে এখানে কি আছে, টোটাল প্রপার্টি থেকে জেড থেকে জেড বার কে বের করতে হবে। এটা হলো আমাদের মেইন ফর্মুলা। সেখান থেকে বের করতে গেলে আমাদের জেনারেল ফর্মুলা যেটা থাকে সেটা হলো জেড বার 1 ইজ ইকুয়াল টু জেড প্লাস বা মাইনাস জেড মাইনাস এক্স 1 dz by dx1, এটা মাইনাস তা প্লাস, মাইনাস মাইনাস, এটা হলো মাইনাস, ঠিক আছে। এটা হলো 2 রেসপেক্ট, এটা ছিল, অথবা z is equal to প্লাস এটা x2, এটা মানে 1 minus x1 dz by dx1, এই দুই ভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে আমাদের এখানে ফর্মুলা যেটা আছে, z যেটা দেওয়া আছে ডেল্টা এইচ এম ইজ ইকুয়াল টু -29700 x * 1 - x, ঠিক আছে। এখন আমরা একটা সুবিধার জন্য যেটা করতে পারি সেটা হলো এক্সটা কি, এক্স হলো -29700, এক্স হলো এক্স জিঙ্কের মোল ফ্র্যাকশন, আর 1 - x হলো কপারের মোল ফ্র্যাকশন, এক্স কপার। সিম্পলিফাইড ফর্ম হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের এটা বের করি, তার মানে ডিফারেন্সিয়েট করতে হবে ডি ডেল্টা এইচ এম, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে যে কোনো একটা দিয়ে, ঠিক আছে। তো আমরা ডি এক্স জিঙ্ক দিয়ে করি বা কপার দিয়ে করি, আচ্ছা কপার দিয়ে পছন্দ করেছি যেহেতু এখানে, ওকে একটা করলেই হয় কপার, কপার। তো এটা যদি বের করি তাহলে আমাদের কি করতে হবে, মাইনাস কপার দিয়ে যদি করি তাহলে দুইটা টার্ম আসতেছে, কপার দিয়ে করলে প্রথমে এটা আসবে, তারপরে আবার এটা আসবে। সো -29700, প্রথমে যদি কপার দিয়ে করছি এক্স জিঙ্ক হবে এক্স জিঙ্ক মাইনাস 29700 থাকতেছে হলো এক্স কপার ইন্টু dx জিঙ্ক বাই dx কপার, ঠিক আছে। সো এখন 29700 কপার কমন নিয়ে যদি 29700 এটা কমন নিলে পরে এই রেশিওটা মাইনাস, সো এটা এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে হলো এক্স কপার মাইনাস এক্স, ঠিক আছে। সো এটা হলো ডি ডেল্টা এইচ এম ডি এক্স, আর এটা সমান সমান আমরা জানি ডি ডেল্টা এইচ এম ডি এক্স জিঙ্ক উইথ মাইনাস সাইন। এখন আমাদের ফর্মুলা যে কোনো একটা বের করি। ফার্স্টলি লেটস সে ডেল্টা এইচ বার এম কপার, সো কপার যদি বের করতে চাই তাহলে আমাদের আসবে হলো, সো 1 যদি কপার ধরি তাহলে আসবে জেড, প্রথমে জেড মানে হলো ডেল্টা এইচ এম মাইনাস যদি x2, তার মানে x2 মানে হলো এক্স জিঙ্ক হবে যেহেতু 1 কপার, আর এটা হবে হলো ডি ডেল্টা এইচ এম, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে এক্স জেড ইনটু ডি এক্স জেড, ওকে। সো এই ভ্যালুটা হলো
2 minus 29700 x x zinc x copper minus x zinc আর এটা হলো জিঙ্কের সাথে রিলেটেড মানে ফর্মুলা মাইনাস হয়ে যাবে সো কি হবে তো ওকে minus 29700 x copper minus x ঠিক আছে সো আলটিমেটলি কি দাঁড়ালো 29700 একবারে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি ঠিক আছে x জিঙ্ক x কপার আর এখানে মাইনাস আসতেছে মাইনাস কমন নিয়েছি সো এটা কমন নিলাম এটা থাকলো x জিঙ্ক x কপার x কপার আরেকটা আসতেছে ওই পাশে সেটা হলো এটা মাইনাস প্লাস হয়ে গেল x জিঙ্ক স্কয়ার প্লাস x জিঙ্ক আলটিমেটলি এটা কাটা গেল থাকতেছে হলো minus 29700 x zinc square. So এটা হলো ডেল্টা S বার m ঠিক আছে বোঝা গেছে তো সিমিলার ওয়েতে আমরা যদি এখন ডেল্টা S বার m যদি জিঙ্ক বের করতে চাই তাহলে পরে একইভাবে এটা হবে এখানে x কপার হবে এখানে অন্য রেশিওটা হবে সেটা করলে পরে তোমার ফর্মুলাটা ফাইনাল রেজাল্ট আমি দিয়ে দিচ্ছি ট্রাই করে দেখো সেটা আসবে হলো মাইনাস 29700 x কপার স্কয়ার হবে তো একটু খেয়াল করো এখানে কোনো x জিঙ্ক বা x কপার বলে কিছু নাই তোমাকে আলটিমেটলি এটা চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করলে x জিঙ্ক আমরা কোনটা ধরছি x জিঙ্ক ধরছি হলো x সো এটা হবে হলো মাইনাস 29700 x স্কয়ার আর এটা আসবে হলো মাইনাস 29700 1 minus x square. That's the final result. Okay. আরেকটা অঙ্ক দেখি এখানে যেটা বলেছে the activity coefficient of zinc in liquid cadmium at a temperature activity coefficient zinc দেওয়া আছে derive the corresponding expression for composition dependency of ln x cadmium তার মানে সোজা ভাষায় হলো গামা ক্যাডমিয়াম জিঙ্ক দেওয়া আছে গামা জিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গামা ক্যাডমিয়াম বের করতে হবে বা উল্টা করে যদি বলি সো অ্যাক্টিভিটি একটা কম্পোনেন্টে দেওয়া আছে অ্যাক্টিভিটি আরেকটা কম্পোনেন্টে করতে হবে এটা হলো ব্যাপারটা সো আমাদের এবং যেহেতু এখানে একটা ইকুয়েশনের মাধ্যমে দেওয়া আছে আমরা জানি ইকুয়েশনের মাধ্যমে করতে গেলে পরে এটা অ্যানালাইটিক্যাল মেথডে করতে হয় এবং তার আগে এই ফর্মুলাটা করতে আসছিল এটা গিভস টু হেম ইকুয়েশন থেকে আসছিল সো আমাদের ফর্মুলা যেটা ছিল সেটা এখানে উল্লেখ করি সেটা হলো জেনারেল ফর্মুলাটা আগে লিখি ঠিক আছে মনে হয়েছিল ডি লন গামা যদি 1 ধরি গামা 1 ইজ ইকুয়াল টু x2 বাই x1 with a minus sign d ln gamma 2 এই ধরনের ছিল ঠিক আছে তারপরে আমরা আইদার ইন্ডিকেট করতাম অথবা যেটা করতাম এখানে আমাদের ফর্মুলাটা যদি বসাই আমাদের বের করতে বলছে লন গামা ক্যাডমিয়াম বের করতে বলছে সো এখানে হবে হলো ডি লন গামা ক্যাডমিয়াম সমান সমান মাইনাস ক্যাডমিয়াম হলো 1 সো এখানে হবে হলো এক্স জিঙ্ক নিচে হবে এক্স ক্যাডমিয়াম এবং ডি লন গামা জিঙ্ক that is the general formula এখন বলেছিলাম যে যেহেতু এটা একটা ইকুয়েশন ফর্মে থাকে আমাকে দেখতে হবে আগে ইকুয়েশনের মধ্যে এই গামাটার কার রেসপেক্টে দেওয়া আছে যেহেতু x ক্যাডমিয়ামের রেসপেক্টে আছে সো আমরা এখানে x ক্যাডমিয়াম দিয়ে ডিফারেন্সিয়েট করেছিলাম মনে আছে এটা চেঞ্জ করার জন্য তো ফার্স্টলি আমরা যেটা করব x জিঙ্ক বাই x ক্যাডমিয়াম
তারপরে এটাই করব হলো ডি লন গামা জিঙ্ককে ডিফারেন্সিয়েট করব ডি এক্স ক্যাডমিয়াম দিয়ে এবং গুণ করব ডি এক্স ক্যাডমিয়াম দিয়ে। তো এই পার্টটা আগে এখন আমাদের তৈরি করতে হবে। সেখানে যদি আমি লিখি মাইনাস এক্স জিঙ্ক বাই এক্স ক্যাডমিয়াম, এটা গেল। এখন এইটা কত আসে, গামা ক্যাডমিয়াম যদি করি, এটা করলে পরে 0.87 ইন্টু 2x ক্যাডমিয়াম, তার মানে 2 ইন্টু 0.87 x ক্যাডমিয়াম মাইনাস এখানে আসে হলো 3 ইন্টু 0.3 x ক্যাডমিয়ামের স্কোয়ার, তাই তো? আর এখানে আসবে হলো ডি এক্স ক্যাডমিয়াম। ওকে, সো এখানে তাহলে এক্স ক্যাডমিয়াম দিয়ে যদি আমরা কিছু কাটাকাটি করতে পারি তাহলে পরে আলটিমেটলি আমরা গুণ করে দেই। মাইনাস সহ আসতেছে, এখানে আসছে মাইনাস 87 গুণ করলে পরে 1.74 এক্স ক্যাডমিয়াম কাটা গেলে এক্স জিঙ্ক হলো মাইনাস মাইনাসে প্লাস হলো, আর এখানে ক্যাডমিয়াম যদি কাটা যায় একটা থাকে, তাই তো? জিঙ্ক ক্যাডমিয়াম একসাথে হবে। সো এটা হলো 0.9 এক্স জিঙ্ক এক্স ক্যাডমিয়াম, ঠিক আছে? সো এটা ব্র্যাকেটের ভিতরে মাইনাস সহ দিয়ে দিয়েছি ডি এক্স ক্যাডমিয়াম। ওকে, এখন দুইটা ভেরিয়েবল যেহেতু আছে, সুতরাং আমাকে একটা ভেরিয়েবল নিয়ে যেতে হবে। সো এটা আমরা একটু চেঞ্জ করি, ডি লন গামা ক্যাডমিয়াম ইকুয়াল টু minus 1.74 x zinc plus 0.9 যেহেতু ক্যাডমিয়াম আছে কোনটা আচ্ছা জিঙ্কে কনভার্ট করেছি সবগুলো, ফাইন, অসুবিধা নেই। তাহলে এটা হলো x zinc, এটা হবে 1 minus x zinc, ঠিক আছে? আর এটাকে ডি এক্স জিঙ্ক করেছি, ঠিক আছে? এটা করতে গেলে তাহলে এখানে একটা মাইনাস সাইন চলে গেল। সো আলটিমেটলি এখন যদি এটাকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করতে হবে, আমাদের লিমিট হলো যে জিঙ্ক আছে এক্স জিঙ্ক ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে এক্স জিঙ্ক ইজ ইকুয়াল টু এক্স জিঙ্ক করতে হবে, ঠিক আছে? সো এটা করলে পরে আলটিমেটলি আসবে সরি এক্স ক্যাডমিয়াম, যেহেতু লিমিট হলো ক্যাডমিয়াম বের করেছে। সো ক্যাডমিয়াম 1 থেকে শুরু করে এক্স ক্যাডমিয়াম, এনি ক্যাডমিয়াম। আর ক্যাডমিয়াম বের করতে গেলে ক্যাডমিয়াম রেফারেন্স স্টেট লাগবে লন গামা ইজ ইকুয়াল টু 1 করার জন্য। সো আলটিমেটলি এখানে আমরা পেলাম হলো লন গামা ক্যাডমিয়াম ইজ ইকুয়াল টু, এখানে জিঙ্ক আছে যেহেতু ইন্ডিকেশন করতে গেলে এখানে ওইটা উঠে যাবে। সো এখানে এক্স ইজ ইকুয়াল টু ইন্ডিকেশনটা লিখে দিই, তাহলে এখানে ক্যাডমিয়াম আছে, এখানে জিঙ্ক করতে হবে। সো এক্স জিঙ্ক ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করে যে কোনো এক্স জিঙ্ক পর্যন্ত। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 1.74 এক্স জিঙ্ক ডিজেন্ট করে করলে পরে এটা কি হবে, এক্স জিঙ্ক স্কোয়ার, তাই তো নাকি? এক্স জিঙ্ক স্কোয়ার বাই 2, এটা হলো প্রথমটা। এটা গেল। পরেরটার মধ্যে যেটা আসতেছে এক্স জিঙ্ক একটা আছে, সো এখানেও একই জিনিস আসবে প্লাস, এটা কি প্লাস আছে, প্লাস আছে, এখানে মাইনাস সাইন আছে, তো এটা মাইনাস হয়ে গেল 0.9 এক্স জিঙ্ক স্কোয়ার বাই 2। আর 3 নম্বর আইটেম যেটা আছে মাইনাস মাইনাসে প্লাস, এটা হবে হলো 0.9 এক্স স্কোয়ার আছে, সো এক্স জিঙ্ক কিউব ডিভাইড বাই 3। তো ফাইনালি এটা যেটা দাঁড়াচ্ছে মাইনাস, এটা হলো 7.4 অর্ধেক হলে পরে হয় হলো 87, আর এটার অর্ধেক হলে 0.45 হয়। সো আলটিমেটলি ভ্যালুটা আসে হলো 0.42
4 to x জিং স্কোয়ার, আর এখানে আছে 3 দিয়ে ভাগ করলে 0.3, এটা প্লাস সাইন 0.3 x জিং। সো এই হলো আমাদের রেজাল্ট। প্রথম বলছে ডিরাইভার এক্সপ্রেশন, সো আমাদের এক্সপ্রেশন তৈরি হলো। এখন বলছে অ্যাক্টিভিটি বের করতে, ঠিক আছে? অ্যাক্টিভিটি বলছো অ্যাক্টিভিটি ক্যাডমিয়াম is equal to gamma cadmium into mole fraction cadmium. So gamma cadmium এর ভ্যালুটা x cadmium is equal to 0.3. So the x cadmium is 0.3. So এটা যদি 0.3 বসাই, x cadmium 0.3 মানে x zinc. X cadmium 0.3. So x zinc is equal to 0.7. So 0.7 যদি এখানে বসাও 77.49 হবে, আর এখানে কিউব করে যেটা দাঁড়ায়। সো গামা ক্যাডমিয়ামের ভ্যালুটা আসে হলো 1.36 মাল্টিপ্লাইড বাই এক্স ক্যাডমিয়াম অলরেডি দেওয়া আছে 0.3। সেটা হিসাব করলে পরে আসে হলো 0.4। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে কি দাঁড়ালো? ভেরি সিম্পল। আমাদের একটা পাশের প্রপার্টির থেকে বেসিক্যালি গামার থেকে আরেকটা গামা বের করতে যাচ্ছি, এবং এর জন্য আমরা সাধারণত বলেছিলাম যে কি অ্যাক্টিভিটি মেজার করার জন্য যে আমাদের বিভিন্ন ফর্মুলা গুলো বলেছিলাম, সেখানে আমরা একটা গামা দেখে আরেকটা গামা বের করেছি, এবং এখানে যে এক্সপ্রেশন দেওয়া আছে, সুতরাং এটাকে আমরা অ্যানালাইটিক্যাল মেথডে সলভ করলাম। সো হাউ টু সলভ ইজ অ্যানালাইটিক্যালি, সেটা আমরা এখানে দেখলাম। সেকেন্ড আরেকটা আছে, সেটা হলো গ্রাফিক্যালি কি করে করে। তো এখানে দেখো ইন্টিগ্রাল হিট অফ মিক্সিং দেওয়া আছে, ডেল্টা ইজ দেওয়া আছে। সো টোটাল প্রপার্টি দেওয়া আছে অফ সলিউশন অফ জিঙ্ক, ইন্টিগ্রাল হিট অফ মিক্সিং অফ জিঙ্ক উইথ এ স্মল ফ্র্যাকশন, ঠিক আছে? সো জিঙ্ক ক্যাডমিয়াম সলিউশনের মধ্যে মোল ফ্র্যাকশন জিঙ্কের সাথে সলিউশনের মিক্সিং এনথালপি অফ মিক্সিং সেই ভ্যালুর গ্রাফ দেওয়া আছে। বের করতে বলেছে partial molar heat of mixing. So ultimately delta H bar M of cadmium and zinc and delta H bar M cadmium, এই দুটো জিনিস বের করছে। সো বেসিক্যালি আমাদের এখানে টোটাল প্রপার্টি থেকে Z বার প্রপার্টি বের করতে বলেছে, এবং এটা করার জন্য যেহেতু ডেটা দেওয়া আছে, তার মানে এটা গ্রাফিক্যালি, এর আগে আমরা অ্যানালাইটিক্যালি করেছি, এখন এটা গ্রাফিক্যালি করতে হবে। সো গ্রাফিক্যালি করতে গেলে পরে আমাদের এক্স দেওয়া আছে, এইচ দেওয়া আছে, আমাকে গ্রাফ প্লট করতে হবে। সো মনে করো আমাদের গ্রাফটা যদি bear with me, so এই হলো আমাদের ডেটা। আমাদের এখানে হলো এক্স জিঙ্ক হবে, এক্স জিঙ্ক এদিকে গেল। সো এখানে 0 থেকে শুরু করে এটা 1 পর্যন্ত হবে, আর এদিকে হবে এইচ এম, ঠিক আছে? সো এইচ এম এর ভ্যালু সবচেয়ে বেশি কথা আছে 2000 পর্যন্ত আছে, আমরা এখানে লেটস 3000 পর্যন্ত নিলাম। সো 3000 পর্যন্ত যদি নেই, তাহলে এটা হলো সরি, এটা হবে 2000, এটা হলো 1000। সো এখন এটা রেসপেক্টে 0.2, 0.4, 0.6, 0.8, 2, 4, 6, 8, 10। ওকে, একটু বাড়াই দিই। সো এটা হলো একটা, এটা হলো একটা, এটা হলো একটা, 0.2, 0.4, 0.6 and 0.8। তো 2 এর জন্য হলো 753, সো এখানে একটা ভ্যালু আসবে 753। তারপরে এটার জন্য আসবে 13 সামথিং, সো এখানে 13 সামথিং একটা ভ্যালু আসবে, 17 সামথিং এর জন্য ভ্যালু আসবে, সো এখানে জন্য একটা ভ্যালু আসলো। তারপরে 19 ও 2, 4, 6 না তো 1, ভুল করলাম। সো 1 এর জন্য এখানে আসবে, 1 এর জন্য এখানে আসলো 2 এর, কি ব্যাপার, 2 এর জন্য একটা ভ্যালু আসলো হলো 1300 সামথিং, 3 এর জন্য আসবে হলো 1700 সামথিং। সব মুছে যাচ্ছে কেন? 1 এর জন্য এখানে, 2 এর জন্য এখানে, 3 এর জন্য এখানে। তো বেসিক্যালি আমরা যদি গ্রাফটা প্লট করি, তাহলে এই ধরনের একটা ঠিক আছে? এই ধরনের একটা গ্রাফ করি।
এই ধরনের একটা গ্রাফ হলে পরে এখন আমাদের জানতে চেয়েছে সেটা হলো যে মোলার পার্শিয়াল মোলার প্রবলেম বের করতে বলেছে একটা পার্টিকুলার কম্পোজিশন 0.6 অ্যাটম ফ্র্যাকশন অফ জিঙ্ক। সো এক্স জিঙ্ক হলো 0.6। সো 0.6 এর জন্য আমাদের এখানে একটা ভ্যালু বসে। সো দিস ইজ সো দিস ইজ 0.6 এবং এই 0.6 এর মধ্যে তখন আমাদেরকে একটা ট্যানজেন্ট ড্র সরি আরে এই ধরনের একটা ট্যানজেন্ট ড্র করবো এবং ট্যানজেন্ট ড্র করলে পরে এখানে যে পয়েন্টে কাট করলো এই ভ্যালুটা হবে হলো পার্শিয়াল মোলার প্রপার্টি অফ দিস পয়েন্ট। আর এইখানকার যে ভ্যালু যেটা আসতেছে এই ভ্যালুটা হলো পার্শিয়াল মোলার প্রপার্টি অফ দিস ওয়ান। সো দিস ইজ যে জিঙ্ক যেহেতু যাচ্ছে সেটা হলো ডেল্টা এইচ বার এম জিঙ্ক এর 100%, সো এটা হবে জিঙ্ক। আর এখানে যেটা হবে সেটা হলো ডেল্টা এইচ বার এম ক্যাডমিয়াম। তো এটা ক্যালকুলেট করলে পরে আমার হিসাব মতে এখানে এসছে হলো ক্যাডমিয়ামের ভ্যালু এটা আসছে 2800 জুলস পার মোল। আর এখানে এই ভ্যালুটা আসছে হলো আমার কাছে 1500 জুলস পার মোল। জুলস পার মোল কোথা থেকে আসলো, কারণ এখানে জুলস পার মোল এটা দেওয়া আছে। ঠিক আছে। সো গ্রাফিক্যালি ভেরি সিম্পল, ভেরি ইজি, জাস্ট গ্রাফটা প্লট করতে হবে এবং তারপরে যে কম্পোজিশন বলেছে সেই কম্পোজিশনে টেনজেন্ট ড্র করতে হবে। টেনজেন্ট ড্র করার পরে দুইটা ভার্টিক্যাল কোঅর্ডিনেটের মধ্যে যে পয়েন্টে কাট করছে দ্যাট ইজ দ্য পার্শিয়াল প্রপার্টিজ। ওকে, তারপরে যেটা অঙ্কটা দেওয়া আছে সেটা হলো এখন আমাদের অ্যাক্টিভিটি ক্যালকুলেট করার জন্য কয়েকটা প্রসেস আছে, সেই অ্যাক্টিভিটি এখানে আমি দেওয়া হয়েছে। তাহলে অ্যাক্টিভিটির জন্য যে ফর্মুলা যেগুলো আছে সেটা আমরা বলেছিলাম যে ফার্স্টলি আমরা অ্যাক্টিভিটি মেজার করতে পারি যদি আমরা A1 জানি সেখান থেকে A2 বের করতে পারি। এটা আমরা করেছি, কিন্তু আমরা এটা সরাসরি করতে পারি না কারণ গ্রাফ যেটা তৈরি হয় সেই গ্রাফের মধ্যে দুই পাশে এই ইনফিনিটি আছে। সো আমরা এটা প্রেফার করি না। আমরা যেটা করি তখন আমরা গামা থেকে ক্যালকুলেট করি। সো গামা 1 থেকে গামা 2 ক্যালকুলেট করি। ঠিক আছে, এবং এটা ক্যালকুলেট করতে গেলে পরে গ্রাফ যেটা ফর্ম করে সেটা আলটিমেটলি জিরোর দিকে মিলিয়ে যায়, তখন ওটাকে এক্সট্রাপোলেট করে করেছি। তো আমরা এখানেও সেই মেথডটা ইউজ করবো। ও আরেকটা মেথড আছে সেটা হলো আলফা ফাংশন ইউজ করা। ঠিক আছে, আলফা ফাংশন ইউজ করলে পরে আলফার ভ্যালুটা আমরা বলেছি যে এটা যে কোনো জায়গায় ফাইনাইট, তো সেখান থেকে আমরা আলফা দিয়ে করতে পারি। সো এখন বেসিক্যালি আমরা আইদার দিস ওয়ান অর আলফা ফাংশন দুইটা যে কোনো একটা সিলেক্ট করবো। কোন প্রসেসটা সিলেক্ট করবো সেটা সিলেক্ট করতে গেলে কম্পোজিশন কোনটা দেওয়া আছে যার বের করতে হবে সেটা আমাদের নজর বোলাতে হবে। এই যে ভ্যালু যেটা আছে এখানে বলছে 75%, তার মানে এটা একটা ভেরি কনসেন্ট্রেটেড সলিউশন। এই ভ্যালুটা যদি 10-এর চেয়ে নিচে হয়, তার মানে সিঙ্গেল ডিজিট হয়, তাহলে আমরা ইউজ করবো আলফা ফাংশন। আর যদি এইটা 10-এর চেয়ে বড় অথবা ইকুয়াল হয় তাহলে আমরা গামা দিয়ে ইউজ করবো। সেখানে যেহেতু 75 বলেছে, সো উই হ্যাভ টু ইউজ গামা ফাংশন। ঠিক আছে, তাহলে গামা ফাংশনের বেলায় আমাদের ফর্মুলা যেটা ছিল সেটা হলো লন গামা, যেটা বের করতে বলেছে, কার বের করতে বলেছে, ক্যালকুলেট দ্য অ্যাক্টিভিটি অফ বিসমাথ। ঠিক আছে, সো অ্যাক্টিভিটি অফ বিসমাথ ABI ইজ ইকুয়াল টু গামা বিসমাথ ইনটু মোল ফ্র্যাকশন বিসমাথ। দ্যাট ইজ আওয়ার অ্যাকচুয়াল ফর্মুলা। এখন এইটা আগে বের করতে হবে। সো লন গামা বিসমাথ ইজ ইকুয়াল টু এক্স বিসমাথ হলে এটা হবে জিঙ্ক, উল্টোটা হবে আর নিচে হবে এক্স বিসমাথ। ঠিক আছে, এটা হবে, আর এখানে আসবে হলো ডি লন গামা জিঙ্ক এবং উইথ ইন্ডিকেশন সাইন মাইনাস সাইন সহ। ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশন বিসমাথ ইজ ইকুয়াল টু 1 এখানে, আর এখানে হবে হলো বিসমাথ ইজ ইকুয়াল টু যেটা চেয়েছি তার মানে 0.75। এই হলো আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। এখন এখানে যেহেতু মাইনাস আছে এটাকে আমরা প্লাস করার জন্য বলেছিলাম যে উল্টে দেবো, রিভার্স করে দেবো, সেখানে হবে 0.75। 0.75 থেকে 1 সেটা বের করতে যাচ্ছি। বিসমাথ ইজ ইকুয়াল টু 1.0, মাইনাস সাইন এখানে প্লাস হয়ে গেল, আমাদের এখানে ভিতর যা আছে তাই থাকবে, এক্স জিঙ্ক এক্স বিসমাথ ডি লন গামা জিঙ্ক। তো এখন আমাদের গ্রাফ প্লট করতে গেলে পরে প্লট কি লাগবে, এখানে আমাদের লাগবে হলো আমরা বলছিলাম এখানে প্লাস মাইনাস লন গামা
জিঙ্ক পাবে, আর এখানে হলো এক্স জিঙ্ক বাই এক্স বিসমাথ, এই হলো আমাদের ফর্মুলা। ঠিক আছে, সো আমাদের এটা লাগবে এক্স জিঙ্ক বাই এক্স বিসমাথ লাগবে, আর লন গামা জিঙ্ক লাগবে। সো এক্স জিঙ্ক অলরেডি দেওয়া আছে, ঠিক আছে, এক্স জিঙ্ক দেওয়া আছে, তার মানে এক্স বিসমাথ লাগবে, এক্স বিসমাথ ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স জিঙ্ক, সো সেটা দিয়ে একটা বের করতে হবে, তারপরে আমাদের রেশিওটা বের করতে হবে। সো এক্স জিঙ্ক বাই এক্স বিসমাথ হয়ে গেল, এটা পেলাম। তারপরে আরেকটা কলাম লাগবে, সেই কলামের মধ্যে কি আছে, আমাদের এটা লন গামা জিঙ্ক, গামা জিঙ্ক দেওয়া আছে, সো গামা জিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আমি করতে হবে লন গামা জিঙ্ক, এখান থেকে এটা আসবে। সো সো আলটিমেটলি আমাদের এই গ্রাফ, এই ডেটাগুলো যদি তৈরি করার পরে সেই ডেটাগুলো যদি আমি বসাই, তাহলে এই ধরনের আমাদের প্লটটা পাবো। ঠিক আছে, সো প্লটের মধ্যে আমরা এখানে ওয়াই অ্যাক্সিসে যেটা আছে, সো এক্স জিঙ্ক বাই এক্স বিসমাথ, সেটা হলো আমাদের ওয়াই, আর এখানে হলো লং গামা জিঙ্ক। ঠিক আছে, এবং এই ধরনের গ্রাফ যেটা জেনারেট করে, প্রথম কাজ হলো ডেটাগুলো বসালাম, ডেটাগুলো বসিয়ে নিয়ে আমরা এটাকে কার্ভ নিলাম, এবং এটা জিরোতে কখনো মিট করবে না, জিরো ভ্যালু, যেহেতু লন গামার ভ্যালু কখনো জিরো হয় না, আমরা তখন এটা কি করেছি, এটাকে এক্সট্রাপোলেট করে জিরো, এখানে একটু হয়তো মনে হচ্ছে মিলে না, কিন্তু আলটিমেটলি এটা মিলিয়ে দিতে হয়েছে, এটা মিলিয়ে দিলে পরে এটা জিরোতে যা সেট করেছে, এই ভ্যালুটা হলো জিরো ছিল। ঠিক আছে, সো আমাদের লিমিট যেটা ছিল সেটা হলো এক্স বিসমাথ ইজ ইকুয়াল টু 1, এবং আবার আগে একটু ব্যাক করি, আমাদের লিমিট ছিল কি, বিসমাথ ইজ ইকুয়াল টু 0.75, ও সরি, এটা হলো 75% হলো জিঙ্ক, 75%, বিসমাথ হবে 25%, এটা হবে 25%, তার মানে 25% থেকে 1% পর্যন্ত। ওকে, সো 125, সো 25 থেকে একটা লিমিট পাওয়া গেল, এবং এখান থেকে শুরু করে আমাদের বাকিটা, সো দ্যাটস দ্য এরিয়া। এবং আমরা নরমালি এই গ্রাফে এই ধরনের এরিয়া বের করার জন্য আমরা দুইটা মেথড ইউজ করি, আমরা একটা বলেছিলাম ট্রাপিজয়েডাল রুল, একটা হলো সিমপসন রুল। ট্রাপিজয়েডাল রুলের মধ্যে আমরা এই এরিয়া আন্ডার গ্রাফকে কতগুলো ভার্টিক্যাল কম্পোনেন্টে ভাগ করি, ভার্টিক্যাল কলামে ভাগ করি, আর সিমপসন রুলের মধ্যে আমরা কতগুলো হরাইজন্টাল কম্পোনেন্টে ভাগ করি, দুটো একই মেথড, এক ফর্মুলা মোটামুটি একই। সো আমাদের আমরা কয়টা ভার্টিক্যাল কলামে ভাগ করবো, আমরা বলছি কলামগুলো অ্যাটলিস্ট 5টা হতে হবে। ঠিক আছে, তো এখানে এটা বের করার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হলো আমাদের দুইটা পয়েন্ট ডিনোট করতে হবে এই দুইটা লিমিট থেকে। একটা হলো এক্স ইজ ইকুয়াল টু 1 এর যে লাইন যেটা আছে সেটা ম্যাক্সিমাম লাইনটা কোথায়, সো এই পয়েন্টটা যেটাকে আমরা বি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, আরেকটা হলো শুরু করতেছি কোনটা, সেটা হলো সেটার যে এক্স অ্যাক্সিস যেটা আছে সেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি। সো এ এবং বি এই দুইটা আমরা মার্ক করলাম, এবং এই দুইটা ডিফারেন্স গুলো ক্যালকুলেট করলাম। সো এ 0.25, বি হলো 1, সো এটাকে ডিফারেন্স করলে পরে আসে 0.75, সুতরাং এটাকে 0.75 কে যদি 5টা ভাগে ভাগ করি তাহলে আমাদের জন্য ভেরি ইজি হয়, তাহলে মানে ডিভিশনটা খুব একটা ঘাপলা ডিভিশন হয় না। সো আমরা তাহলে এন করলাম 5টা, সো নাম্বার অফ কর্ড ইজ ইকুয়াল টু 5, এন ইজ ইকুয়াল টু এটাকে বলে কর্ড বলে, আর কর্ডের উইথ যেটা সেটা আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করে, সেটা বি বাই এ বাই এন। সো বি হলো 1, এটা 0.25, এন করলে 0.15। সো এই যে এ পয়েন্ট যেটা 0.25, এই 25 থেকে 0.15 ইন্টারভেলে আমরা 5টা ভাগ করলাম। সো এটা 0.25 যদি হয়, তার সাথে 1 যোগ করলে 0.4 হবে, তার সাথে 0.15 যোগ করলে 0.55 হবে, তারপরে হবে 0.7, তারপরে 0.85 এক্সেট্রা। তো এটা করলে পরে তাহলে এই যে ডিভিশন যেগুলো আছে সেটার এক্স কোঅর্ডিনেট গুলোকে বের করতে হবে, যেগুলোকে আমরা ডিনোট করছি x1, x2, x3, x4 দিয়ে। ঠিক আছে, তো x1, x2, x3 আমরা বের করব, এই ভ্যালুগুলো আমার দরকার নেই, আমার দরকার fx1, y অ্যাক্সিস এর ভ্যালুগুলো দরকার। সো এর জন্য y অ্যাক্সিস এর ভ্যালু গ্রাফের থেকে, সো এইটার জন্য যে ভ্যালুটা সেটা আমরা বের করলাম। সো f is equal to 3 আমরা জানি, সো এইটা হলো 0.3, এবং এখান থেকে এটা করলে পরে 4 2, এটা হলো 3, সো এটা 3 আসলো। তারপরে x1 এর জন্য যা ভ্যালু আসে সেটার জন্য আসে 1.75, এটা করলে 175, তারপরটা 2 এর জন্য যেটা আসছে সেটা হলো 1,
ইত্যাদি ইত্যাদি। সেই প্রতিটার জন্য আমরা এই fx1 গ্রাফ থেকে y অ্যাক্সিস এর ভ্যালুগুলো ক্যালকুলেট করলাম এবং তারপরে এখন আমাদের এখন আমাদের ফর্মুলা যেটা ছিল সেটা হলো s is equal to h into fa plus fb by 2 plus fx1 and so on. এখন এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসাই, h is equal to এখানে পেয়েছি 0.15, so 0.15, fa is equal to পেয়েছি 3 আর এটা অবশ্যই 0 হবে বাই 2 আর এই ভ্যালুগুলো হলো 1.75, তারপরে ছিল 1, তারপর হলো 0.35, তারপর হলো 0.25। তো এটা আলটিমেটলি করলে পরে এই ভ্যালুটা আসলে 0.75। তো তার মানে আমাদের বাদিকে যে টার্মটা ছিল লন গামা আগে, সো এই যে লন গামা বিসমার্ক ইজ ইকুয়াল টু ডান পাশের যে ভ্যালুটা সেটা হলো এরিয়া আন্ডার দ্য গ্রাফ, ঠিক আছে। তো আমরা পেলাম লন গামা বিসমার্ক ইজ ইকুয়াল টু s ইজ ইকুয়াল টু 0.75। তো এখান থেকে গামা বিসমার্ক আমরা বের করতে পারি, গামা বিসমার্কের ভ্যালু আসবে হলো 2.12 এবং অ্যাক্টিভিটি বিসমার্ক যেটা বের করতে পারি ইজ ইকুয়াল টু গামা বিসমার্ক ইনটু মোল ফ্র্যাকশন বিসমার্ক। তো এটা হলো 2.12 এবং মোল ফ্র্যাকশন যেটা বলেছিল সেটা হলো 0.25। ওকে, সো এই হলো মানে গামার থেকে অ্যাক্টিভিটি কিভাবে বের করে, মানে অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট থেকে অ্যাক্টিভিটি বের করার যে মেথড সেটা আমরা দেখলাম। আরেকটা মেথড আছে, সরি, ওকে, আরেকটা মেথড আছে যেটা থেকে এই আলফা ফাংশন কি করে ইউজ করে সেটা এখানে করে দেখাই। তো এখানে আলফা ফাংশন কেন ইউজ করব, বিকজ এখানে বলেছে যে 4 অ্যাটম পার্সেন্টিন আছে, সো আমরা বলেছিলাম যে সিঙ্গেল ডিজিটের মধ্যে যদি থাকে তাহলে এটা বের করতে হবে, ঠিক আছে। সো এটা বের করতে গেলে পরে আমাদের ফর্মুলা যেটা ছিল সেটা হলো কি বের করতে বলেছে, অ্যাক্টিভিটি অফ টিন, অ্যাক্টিভিটি টিন বের করতে যদি বলি তাহলে লন গামা টিন এটা সমান সমান হবে তিনটারই গুণফল উইথ এ মাইনাস সাইন, এক্স টিন এক্স সরি টিন বললাম না এসএম, এক্স টিন এক্স অ্যালুমিনিয়াম আলফা টিন, আলফা অ্যালুমিনিয়াম উল্টাটা আলফা অ্যালুমিনিয়াম, এটা হবে প্লাস ইন্টিগ্রেশন অফ কত থেকে শুরু করে 0.04 x10 is equal to 0.04 থেকে শুরু করে x10 is equal to 1% পর্যন্ত। এবং এটা করতে হবে আলফা অ্যালুমিনিয়াম এবং x10, এই হলো ফর্মুলা, ঠিক আছে। সো এখন আলফা যে ভ্যালু যেটা আছে আলফা অ্যালুমিনিয়াম would be equal to ln gamma aluminium divided by x আগেরটা x এর 3 x3 তার স্কয়ার। এই হলো ফর্মুলা। তার মানে তাহলে এখানে আমাদেরকে গ্রাফ প্লট করতে যেটা হবে সেটা হলো আলফার সাথে x10 এর বের করতে হবে। x10 দেওয়া নাই, x অ্যালুমিনিয়াম দেওয়া আছে, x অ্যালুমিনিয়াম এটা একটা টেবিল আছে, তো আমাদের টেবিল বানাতে হবে, তাহলে x অ্যালুমিনিয়াম x10 বের করতে হবে। x10 is equal to 1 minus x অ্যালুমিনিয়াম, তো সেটার জন্য একটা কলাম পাবা। তারপরে এখন তোমাকে বের করতে হবে হলো আলফা অ্যালুমিনিয়াম, গামা অ্যালুমিনিয়াম দেওয়া আছে, ঠিক আছে, x10 বের করেছি আমরা, সো আলফা অ্যালুমিনিয়াম বের করতে পারবো। লনের একটা কলাম আসবে, ডাজন্ট ম্যাটার, এটা চারটা কলাম দিলেও হবে। সো এখান থেকে তোমার এই গামা অ্যালুমিনিয়াম থেকে লন গামা অ্যালুমিনিয়াম বের করতে হবে এবং তারপরে লন গামা অ্যালুমিনিয়াম বের করলাম, x10 বের করেছে আগে, দুইটা রেশিও থেকে আলফা অ্যালুমিনিয়াম বের করলাম। সো এই আলফা অ্যালুমিনিয়াম হবে হলো আমাদের y অ্যাক্সিস
এবং এক্স অ্যালুমিনিয়াম হবে এক্স অ্যাক্সিস। তো এখন যদি আমরা গ্রাফ প্লট করি তাহলে এটা দেখতে এরকম দাঁড়ায়। তার মানে খেয়াল করে দেখো আমাদের ভ্যালুগুলো এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়নি, এই জায়গাটায় শেষ হয়ে গেছে। তো আগের মতোই তাহলে আমরা যেটা করবো, এটাকে এক্সট্রাপোলেট করে আমরা জিরোতে মিলিয়ে দেবো, ভার্টিক্যাল অ্যাক্সিসে মিলিয়ে দেবো, এবং এইখানটাও আমরা এক্সট্রাপোলেট করে এটাকে ভার্টিক্যালি মিলিয়ে দেবো। এটা দেখো, এটা গ্রাফটা কখনো ইনফিনিটি দিকে যাবে না, এটা আলটিমেটলি কোনো একটা জায়গায় শেষ হয়ে যাবে, যদিও আমার এটা দরকার নেই। এনিওয়ে, এখন আমাদের লিমিট যেটা ছিল সেটা হলো 0.04 থেকে এক্সটিন 0.04 থেকে শুরু করে এক্সটিন 1% পর্যন্ত। ঠিক আছে, এই যে 0.04 এর জন্য এখানে একটা পয়েন্ট পেলাম, এবং 1% কোনটা, 1% হলো ম্যাক্সিমাম। তো গ্রাফের পুরাটা এখান থেকে শুরু করে গ্রাফের একদম ফুল পয়েন্ট পর্যন্ত আমাদের ভ্যালুটা নিতে হবে। তো এগেন আগের মতোই আমাদের এ এবং বি দুইটা পয়েন্ট আগে ঠিক করি। লাস্ট পয়েন্ট যেটা সেটা বি হয়, সো ইট ইজ ইকুয়াল টু 100%। 1 এ যেটা এখানে শুরু করেছি 0.04, তো এখান থেকে এটা নিচে নামিয়ে দিলে পরে যে পয়েন্টটা পাওয়া যায় সেটা হলো এ। আমরা পেয়েছি এটা হলো 0.4, বি ইজ ইকুয়াল টু 1। তো দুটো ডিফারেন্স করলে পরে হয় হলো 0.96। যেহেতু 0.96, সুতরাং 6টা কলাম দিলে পরে আমাদের সুবিধা হয় 0.16 ইন্টারভ্যালে। তো 0.16 ইন্টারভ্যালে আমাদের 6টা কলাম হবে, এবং সেখান থেকে x1 প্রতিটা বের করলাম x1 থেকে, এবং প্রতিটা এই ভ্যালুর জন্য, এর জন্য এইটার ভ্যালু কত, x1 এর জন্য এই ভ্যালু কত, ইত্যাদি করে ভ্যালুগুলো বের করলাম। সো এফ এর জন্য যে ভ্যালুটা আসে সেটা হলো 5.25। সো 4, 5, 6, 5.25 হবে। এইভাবে করে প্রতিটা পয়েন্ট আসলো। আসার পরে এজ ইউজুয়াল আমাদের আগে ফর্মুলা যেটা ছিল সেই ফর্মুলাগুলো আমরা করার চেষ্টা করি। আবার সরিয়ে দিই। সো আমাদের এগেইন এস এর জন্য আমাদের ফর্মুলা যেটা আসবে, এস ইজ ইকুয়াল টু এইচ। সো এখানে এইচ যেটা আসে সেটা হলো 1.6, এটা হলো আমাদের এইচ, এবং তারপরে এখানে হলো এফ এ বাই এফ এ প্লাস এফ বি বাই 2। সো 5.25 প্লাস এখানে 0 না, এফ বি হলো 0.9, কারণ এটা 0 মিলে নেই। সো এটা হলো 0.9 বাই 2 আসলো, প্লাস বাকিগুলো 2.5 প্লাস 1.75 প্লাস 1.45 প্লাস 1.2 প্লাস 1। সো এইটা করলে পরে আলটিমেটলি এস এর ভ্যালু আসে হলো 1.76। ঠিক আছে, এখন তাইলে আমাদের ফর্মুলা যেটা ছিল লন গামা টিন ইজ ইকুয়াল টু এক্সটিন, মাইনাস সাইন সহ, এক্সটিন এক্স অ্যালুমিনিয়াম alpha aluminium plus area under the graph is equal to S, তাই তো? এখন S টা হলো আমাদের S দিকে আমাদের, এখন যদি ভ্যালুগুলো বসাই, এটা হলো 0.04, হলে এটা 0.96 হবে, এবং আলফা অ্যালুমিনিয়ামের ভ্যালু 5.26 প্লাস 1.76। সো এটা করলে পরে এটা ভ্যালু আসে হলো 1.56। সো গামা টিন আসবে সমান সমান লনটা অ্যান্টিলন করলে পরে 4.75। সো অ্যাক্টিভিটি যদি বের করতে চাই, সো অ্যাক্টিভিটি টিন উড বি ইকুয়াল টু গামা টিন ইনটু এক্স টিন, 4.75 ইনটু এক্স টিন হলো 0.04 1। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? তো আমরা যদি এটা সরিয়ে দিই, কি করি আমরা, শেয়ার করি, তাহলে এই চ্যাপ্টারের অঙ্কের মধ্যে তাহলে কি ধরনের অঙ্ক আছে? সাধারণত আইদার আমরা, ও আরেকটা অঙ্ক বাকি রয়ে গেল, একটু মনে একটু সরি একটু করে দেওয়ার ভালো, আমরা শেয়ার স্ক্রিন করি। তো আরেকটা আছে মাল্টি কম্পোনেন্ট সিস্টেমের জন্য, এটাই শেষ হয়ে যাবে। মাল্টি কম্পোনেন্ট সিস্টেম এখানে বলেছে দেখো, এস্টিমেট দ্য অ্যাক্টিভিটি অফ কোএফিশিয়েন্ট অফ সালফার ইন এ মেটালিক বাথ কন্টেইনিং 0.5 সালফার আছে, 0.05 সালফার, সিলিকন, কার্বন এবং ম্যাঙ্গানিজ আছে। ঠিক আছে, সো
এখানে প্রত্যেকটাই ই রিলেটেড আছে, যেহেতু ই আছে সুতরাং এটা ডাইলিউট সলিউশনের বেলায় কনসিডার করেছে, ঠিক আছে। সো ডাইলিউট সলিউশনের বেলায় অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ সালফার মানে হলো গামা সালফার, এইটা বের করতে বলেছে। সো বললাম না, এফ এফ সালফার ইজ ইকুয়াল টু এফ কি আছে, এফ সালফার সালফার, এফ কি আর কি দিছে, সালফার আছে, সিলিকন আছে, সিলিকন অন সালফার, এফ আর কি আছে, কার্বন অন সালফার, আর একটা আছে এফ ম্যাঙ্গানিজ অন সালফার। এই হলো আমাদের ফর্মুলা, ঠিক আছে। তো এটাকে সালফার যেহেতু আছে সুতরাং এবং সরি ডাইলিউট সলিউশন স্কেল, সুতরাং এটা আমাকে লগ এ নিতে হবে। তো লগ এফ এস ইজ ইকুয়াল টু লগ এফ এস অন এস। খেয়াল করো এখানে ই দেওয়া আছে, ঠিক আছে। সো আমাকে এটাকেও চেঞ্জ করতে হবে, প্লাস লগ এফ এস আই অন এস প্লাস লগ এফ কার্বন অন এস প্লাস লগ এফ ম্যাঙ্গানিজ অন এস। এবং প্রতিটা ভ্যালুর জন্য আসতেছে ই সালফার অন সালফার ওয়েট পার্সেন্ট sulfur plus E silicon on sulfur weight percentage silicon plus E carbon on sulfur weight percentage carbon plus E manganese on sulfur into weight percent manganese. So এখানে প্রতিটা ভ্যালু দেওয়া আছে, এটা হলো -0.028, weight percent সালফার কত আছে 0.05, so 0.05 plus E silicon on sulfur দেওয়া আছে 0.065, 0.065 এখানে 1.2, তারপরে প্লাস এটা দেওয়া আছে হলো 0.24, এটা হলো 4%, প্লাস এটা ভ্যালু দেওয়া আছে হলো -0.02, এটা ভ্যালু দেওয়া আছে হলো 1.8। সো আলটিমেটলি এটা করলে পরে পাওয়া যাবে হলো 1.0006। সো এফ এস সমান সমান অ্যান্টি লগ যদি করি তাহলে এটা আসলে 10.0। সো ব্যাপারটা সিম্পল। হ্যাঁ, যদি প্রবলেম হইতো মনে করো লেটস সে এই ভ্যালুটা ই সিলিকন অন সালফার না দিয়ে সালফার অন সিলিকন দেওয়া আছে, ঠিক আছে, তখন তোমার একটু সমস্যা হতো, কারণ এটাকে তোমার চেঞ্জ করে নিতে হতো। এটা হলো, এটা যদি চেঞ্জ করতাম আমাদের কি করতে হবে, আমাদের লাগবে হলো ই সিলিকন অন সালফার লাগবে, এটা সমান সমান ই সালফার অন সিলিকন ইনটু অ্যাটমিক ওয়েট অফ সালফার অ্যাটমিক ওয়েট অফ সিলিকন। সো এটা চেঞ্জ করে নিয়ে তাহলে করে এটা পাওয়া যাবে, ঠিক আছে। ওকে, সো এই হলো আমাদের এটা স্টপ শেয়ার করে দিই, এখান থেকে মনে করা যাবে। তো তাইলে পরে আমাদের ফার্স্টলি এই চ্যাপ্টারে ছিল পার্শিয়াল মোলার প্রপার্টি বের করা, ঠিক আছে, বিভিন্ন ভাবে পার্শিয়াল মোলার প্রপার্টি বের করা কি করা যায় সেটা, এবং এটা গ্রাফিক্যাল মেথড এবং অ্যানালিটিক্যাল মেথড দুটাই দেখবে। তারপরে ছিল অ্যাক্টিভিটি ক্যালকুলেট করার জন্য। পরীক্ষা সাধারণত এই চ্যাপ্টার তো যেহেতু বড় চ্যাপ্টার, সেখান থেকে অ্যাটলিস্ট একটা ফুল সেট অফ কোশ্চেন আসে, ইভেন সাবজেক্ট বেশিও আসে। সো কোশ্চেন থাকলে পরে তার সাথে অঙ্ক থাকবে, সুতরাং এখান থেকে একটা বা মাঝে মাঝে দুইটা অঙ্ক চলে আসে যেহেতু বড় চ্যাপ্টার। দুইটা অঙ্কের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো অ্যাক্টিভিটি মেজার করতে যে কোনো একটা নিয়ম, গ্রাফিক্যাল মেথডে বেশি দেয় কিন্তু অ্যানালিটিক্যালও দিতে পারে। সো অ্যাক্টিভিটি কি করে মেজার করে সেটা, আর লাস্টে যেটা আছে সেটা হলো ডাইলিউট মাল্টি কমার সিস্টেমের বেলায় কিভাবে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট আমরা বের করে দেখালাম, অথবা অ্যাক্টিভিটিও বের করতে বলতে পারে, তখন তোমাকে ওই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট আগে বের করে তারপর অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট থেকে অ্যাক্টিভিটি বের করে সেটা করতে হবে। ওকে, এনি কোয়েশ্চেন? তাহলে পরে একটু মনে রাখো সিআর আমাদের আরেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। সো আগামী সপ্তাহে আরেকটা ক্লাস টেস্ট হবে। আগামী ক্লাস যখন হবে কবে জানি ক্লাস হয়, কালকেই তোমার ক্লাস হবে। তো কালকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে আগামী সপ্তাহে কখন ক্লাস টেস্ট দিতে চাও।
ওকে, শুনেছো? জি স্যার, স্যার আমাদের লাস্ট উইকের রেকর্ডিংটা দিয়ে দিলে। আমি এখন বসবো, সরি, আমি এখন বসে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে শেষ করি আজকে। ওকে স্যার, ওকে, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।